আচ্ছা, আমি এবারে আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। স্ক্রিনটা দেখা না গেলে আমাকে বলবেন, দেখা যাওয়ার কথা আর কি। তো আমরা ফার্স্টে আমাদের মেইন যে ডেটা সেট, সেই ডেটা সেটটা আমরা তাকাই এখানে কি আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ইউইআই, এটা বেসিক্যালি হচ্ছে ডেটা কালেকশন করার জন্য যেই অর্গানাইজেশন, তাদের অর্গানাইজেশনের কিছু কোড আছে, সেই কোডটা যেমন ইউইআই আইএমডি হচ্ছে একটা টাইপ, আর হচ্ছে ডিএফও হচ্ছে একটা টাইপ। এরা হচ্ছে মূলত হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম যারা ডেটাগুলো আসলে কালেক্ট করে থাকে। ওকে, এরপরে আমরা হচ্ছে চলে যাই হচ্ছে আমাদের পরেরটা স্টার্ট ডেট, কবে থেকে আসলে আমাদের এই মানে বন্যাটা শুরু হয়েছে। যেহেতু আমরা আমাদের মানে মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে বন্যাটার জন্য আমরা এটা করবো, সেজন্য আমি চিন্তা করেছি যে ঠিক আছে তাহলে বন্যার ডেটা নিয়ে কাজ করি। এবং আমি গত দু একদিন একটু খোঁজাখুঁজি করে দেখলাম যে আচ্ছা ইন্ডিয়ার একটা ডেটা সেট আছে যেখানে বেশ অনেক পুরাতন থেকে মানে গত প্রায় 30-40 বছরের কিছু ডেটা দেওয়া আছে, ইনভেন্টরি ডেটা। সো আমরা ওটাকেই আমি নিয়ে কাজ করা শুরু করেছি। তো বন্যা কবে থেকে শুরু হয়েছে, কবে শেষ হয়েছে, এবং তাদের ডিউরেশনটা কতদিন ধরে চলছে, এইটুকু আমরা বুঝতে পারলাম। তারপর হচ্ছে মেইন কজ, কি কি ধরনের কজ এখানে আছে। তা আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লাউড বার্স্ট, তারপর ড্যাম ব্রেক হয়েছে, রিলিজ হয়েছে, বা ফ্লাশ ফ্লাড যেটা রিসেন্টলি আমরা দেখেছি কয়েকদিন আগে। এছাড়া কিছু নদীর উপর মানে নদীর সাথে রিলেভেন্ট কিছু ডেটা আছে, যারা কিনা নদীর এখান থেকে পানিটা অববাহিকা থেকে নদীগুলো থেকে আসছে। তো এখানে নদীর নাম দেওয়া আছে, তার সাথে আরো অন্যান্য কিছু টার্মস এখানে দেখতে পাচ্ছি। তো তার নিচেও আমরা দেখতে পাচ্ছি এখানে হেভি রেঞ্জ, ক্লাউড বাস্ট মিক্স করা আছে, হেভি রেঞ্জ এবং ফ্লাড মিক্স করা আছে, ল্যান্ডস্লাইড থেকে যেগুলো আসছে অথবা কোস্টাল সাইড থেকে আসছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর টেরেনশিয়াল রেইন, ঠিক আছে, সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে যে ঝড়গুলো বা বৃষ্টিগুলো হচ্ছে সেগুলো দেওয়া আছে। তো এখানে অনেক ধরনের নাম দেওয়া আছে, এইগুলোকে আমরা একটু সাইজ করব, ঠিক আছে, যেহেতু এখানে মাল্টিপল ওয়ার্ডস দেওয়া আছে, স্ট্রিং দেওয়া আছে। লোকেশন আমরা দেখতে পাচ্ছি যে এখানের মধ্যে কিছু নামগুলো দেখতে পাচ্ছেন যে এলাহাবাদ, হায়দ্রাবাদ, হ্যাঁ, আম্বোলা, তারপর নৈনিতাল, ইন্ডিয়ার যে ধরনের এরিয়াগুলো, আসাম, মেঘালয়, মিজোরাম, পাঞ্জাব, অনেক ধরনের নাম আছে। এবং এখানে দেখেন অনেকগুলো নাম কমা কমা দিয়ে সাজানো আছে। সো বিষয়টা হচ্ছে এরকম হতে পারে যে ওই যেই দিনে পার্টিকুলারলি বৃষ্টিপাতটা হয়েছে সেটা 3-4টা জায়গায় হয়েছে। সো এই 3-4টা জায়গায় একসাথে যদি আমরা কাউন্ট করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের ডেটা ভিজুয়ালাইজেশনের সমস্যা হতে পারে। আমরা এই জিনিসটাকে আবার একটু ঠিকঠাক করব। তো দুইটা জিনিস আমরা পেলাম, মেইন কজ, লোকেশন। আমরা যদি ডিস্ট্রিক্টের দিকে তাকাই তাহলে দেখে দেখছি এখানের মধ্যে কিছু নাম্বারস এবং ওয়ার্ড মিক্স করা আছে, মানে আলফা নিউমেরিক ডেটাগুলো মিক্স করা আছে, আবার কমা কমা দিয়ে জায়গাগুলোর নামও দেওয়া আছে। তো এইটাও আমাকে একটু ঠিকঠাক করতে হবে, আলাদা করে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমাকে সেপারেট করতে হবে। আচ্ছা, ডিস্ট্রিক্ট হিসেবে কিছু নাম আছে, এখানেও সেই একই রকম আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো নাম মাল্টিপল টাইম আসছে, অনেকগুলো নামের সাথে কমা দিয়ে আর অন্যান্য এরিয়াগুলো আসতেছে। যেমন আমরা যদি ধরুন বাংলাদেশের কথা চিন্তা করি, আমরা বৃষ্টিপাতে এখন বলতেছি কোথায়, যে ফেনী, নোয়াখালী, অমুক বা কুমিল্লা এইসব জায়গা হচ্ছে। আবার তার কদিন পর দেখলাম যে 2 দিন পরে আবার বৃষ্টিপাত হচ্ছে, ওখানে আবার কুমিল্লার সাথে সিলেট ওখানে অ্যাড হয়েছে। আবার দেখলাম যে ফেনী একটু কমে গেছে, কিন্তু আবার চিটাগাঙের দিকে হচ্ছে বন্যা শুরু হচ্ছে। তার মানে কি, আমরা যত দিন যাচ্ছে, গত 1 সপ্তাহ 10 দিন আমরা যে জিনিসটা দেখলাম ফেসবুক থেকে বিভিন্ন নিউজ ইয়া থেকে, যে কোনো জায়গায় পানি বেশি হচ্ছে, কোনো জায়গায় কম হচ্ছে, এবং এখানে কিন্তু মাল্টিপল জায়গার নাম উল্লেখ করা আছে। ঠিক সেম ভাবে কিন্তু এখানের মধ্যে মাল্টিপল জায়গার নাম উল্লেখ করা আছে। তো আমাদেরকে এই কলামটা আমাকে একটু সাইজ করতে হবে। তার মানে মেইন কজ, লোকেশন, ডিস্ট্রিক্ট, এখানে বিভিন্ন স্ট্রিং ডেটা আছে এবং মাল্টিপল স্ট্রিং আছে, মাল্টিপল ওয়ার্ডস এবং জায়গার নাম আছে। স্টেটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানে স্টেটগুলা একটাই করে আছে, স্টেটের নাম ওভারঅল, যেমন ঢাকা বিভাগ আমরা বলি, খুলনা বিভাগ বা চট্টগ্রাম বিভাগ বলি, এভাবে বিভাগ অনুযায়ী ভাগ করা আছে। সো এখানে খুব একটা চেঞ্জ করার দরকার নেই। ডিস্ট্রিক্ট, তারপর স্টেট একই রকম, ল্যাটিটিউড এবং লংটিটিউড ডেটা দেওয়া আছে এখানে। তো এইটাও আমরা এখান থেকে দেখলাম, এখানে কিছু মিসিং ডেটাও আছে অনেকগুলো, যেমন এখানে দেখেন অনেকগুলো মিসিং ডেটা আছে, লংটিটিউডের ক্ষেত্রে অনেকগুলো মিসিং ডেটা আছে। সিভিয়ারিটি, এখানে কি যে আসলে বন্যার সিভিয়ারনেসটা কিরকম, 1, 1.5, 2 বা এরকম ভ্যালুগুলো দেওয়া আছে। তারপরে আছে যে এরিয়া এফেক্টেড, কত কিলোমিটার পর্যন্ত এরিয়া এফেক্টেড হয়েছে সেটার ভ্যালু দেওয়া আছে। আচ্ছা, এখানে আবার অনেকগুলো মিসিং ভ্যালু আছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তো র ডেটার ক্ষেত্রে আমরা এরকম অনেকগুলো কলামে মিসিং ভ্যালুগুলো পাচ্ছি। এখন মিসিং ভ্যালুগুলোকে আমরা পরবর্তীতে হ্যান্ডেল করে বা মানে এটাকে আমরা একটু কিছু ডেটা ম্যানিপুলেট করে সেগুলোকে আমরা
একটু ঠিকঠাক করে সাজাবো। হিউম্যান ফ্যাটালিটির মধ্যে নাম্বারস বেশিরভাগই, কারণ মানুষের ভ্যালুগুলো তো আসলে ইন্টিজার টাইপের হয়। কখনো তো কেউ বলবে না যে আধা মানুষ মারা গেছে বা সোয়া এক মানুষ মারা গেছে, তো সেক্ষেত্রে এটা ইন্টিজার ভ্যালু আমরা জেনে থাকি। তো এখানে কিছু মিসিং ভ্যালু আমি দেখতে পাচ্ছি না। হিউম্যান ইনজুর্ড হয়েছে, ওকে, আহত হয়েছে, তাদের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি। হিউম্যান ডিসপ্লেস মানে এক জায়গা থেকে এক জায়গায় তাদেরকে ট্রান্সফার করা হয়েছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 200, 300, 500, 1000, 10,000, 15,000 এরকম অনেক মানুষকে তারা ট্রান্সফার করছে, একটা জায়গা থেকে এক জায়গায় নিয়ে গেছে। এরপর হচ্ছে অ্যানিমেল মানে পশু পাখি কত মারা গেছে। তারপর হচ্ছে ডেসক্রিপশন, আমি একটু বড় করি এটা। ডেসক্রিপশনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটু আগে যেই ভ্যালুগুলো দেখলাম সেই ভ্যালুগুলো হচ্ছে রিপোর্ট আকারে দেওয়া আছে। তো বিভিন্ন জায়গা থেকে যারা রিপোর্টগুলো পাইছে ওখানে বলা আছে যে 1 child died, 4 person injured, 2 person died, হ্যাঁ এইভাবে কিছু ভ্যালু দেওয়া আছে। তো এইটা আসলে আপাতত আমাদের দরকার নেই, এটা আমরা বাদ দিয়ে রাখবো। তারপরে হচ্ছে যে এখানে হচ্ছে এক্সটেন্ট অফ ড্যামেজ, এটাও একই রকম কথা যে কত পার্সেন্ট কত জায়গার মানুষ এখানে এফেক্টেড হয়েছে, কোন কোন জায়গায় এফেক্টেড হয়েছে, এগুলো খবরের নিউজ পেপারে যেরকম টেক্সট ডেটা থাকে সেগুলো হচ্ছে টেক্সট ডেটা। তো আমরা হচ্ছে আমাদের ভিজুয়ালাইজেশনের জন্য এই পার্টটাকে আমরা আপাতত বাদ দিয়ে ধরতেছি। ইভেন্টের সোর্স কোত্থেকে আসছে, তো এখানের মধ্যে আইএমডি, তারপর ইএম ডেট আর হচ্ছে ডিএফও, তিনটা নাম দেওয়া আছে। ইভেন্টের সোর্সের আইডিও দেওয়া আছে। তো এইটাও আমাদের আপাতত এখন দরকার নেই। সো আমি আপনাদেরকে ওই যে ফাইলটা ছিল সেই ফাইলে কিন্তু আমি বলে দিচ্ছি যে নিচের চারটা আমার দরকার নাই, আর এখানে যেগুলো স্ট্রিং ডেটা আছে সেগুলোকে আমরা সেপারেট করব, মানে নামগুলোকে আমরা সেপারেট করব, আর বাকিগুলোতে আমরা খুব একটা আমার এখানের মধ্যে অ্যাকশন দরকার নাই, যা শুধুমাত্র মিসিং ভ্যালুগুলো হ্যান্ডেল করলেই হবে। এটা আমাদের ওভারঅল আইডিয়াটা আমরা পেলাম আমাদের ডেটাসেট সম্পর্কে। এখন আমাকে বলেন যে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা এই ডেটাসেট সম্পর্কে, মানে বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, কোনো প্রবলেম আছে? নাই? আসসালাম। না ভাইয়া, বুঝতে তেমন কোনো প্রবলেম হচ্ছে না। আমার কোশ্চেন এটা ছিল যে এটা বাংলাদেশের পার্সপেক্টিভে কোনো ডাটা সেট পাওয়া গেছে না, পাওয়া যায় না। আমি অনেক খুঁজছি, আমি খুঁজছি বাট পাওয়া যায় নাই। যেটা আমি পাইছি বাংলাদেশের ওয়েদার ডিপার্টমেন্ট থেকে, ওইখানে আসলে এত ডিটেলসে নাই, শুধুমাত্র বৃষ্টিপাতের পরিমাণ দেওয়া আছে যে এত মিলিমিটার বৃষ্টি হয়েছে, কিন্তু এইটা যে এত মানে ভ্যারাইটিস টাইপের ফিচার, এই ফিচার আমি অন্য কোনো ডেটা সেটের মধ্যে পাই নাই, যার কারণে আমি এই ডেটা সেটটাই চুজ করছি। যত বেশি ফিচার হবে তত বেশি আমার অ্যানালাইসিস করাটা ইজি হবে। ওকে, এইবার আমরা করব কি যে আমাদের র ডেটাটা আমরা আগে এখানে ইম্পোর্ট করি। র ডেটার আমি আপনাদের কিছু প্রসেস দেখাইনি, তো তার আগে আমি একটু বলে দিই। সেটা হচ্ছে এরকম যে আমরা বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট বা বিআই অ্যানালিস্ট অথবা বিজনেস ডেভেলপার, এই ধরনের যে জব সেক্টরগুলোর কথা আমরা বলি, এই ধরনের জবে পাওয়ার বিআই যে অ্যাপ্লিকেশন সম্পর্কে আসলে আমরা কতটুকু বুঝি বা আমরা আসলে এটার কাজ সম্পর্কে আমরা কতটুকু জানি। আপনারা কেউ কি বলতে পারবেন যে কোনো একজন যে আসলে আমরা এই ধরনের জবে পাওয়ার বিআই এর আসলে ইউজটা আমরা কোথায় কিভাবে করি? মিনিংফুল সেলস রিপোর্ট, তারপর মিনিংফুল আর&ডি ইমপ্রুভমেন্ট, বেসিক্যালি এই দুইটা সাইডে বেশি ইউজ করা হয়। আচ্ছা, আর কেউ? হ্যাঁ, রিপোর্ট জেনারেট করতে আমাদের পাওয়ার বি অনেক হেল্প করে। মানে নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের কাউকে যদি কোনো কিছু কোম্পানি রিপোর্ট ওভারঅল পরিস্থিতি জানাতে হয় তখন আমাদের পাওয়ার বি অনেক হেল্প করতে পারবে। ওকে, থ্যাংক ইউ। আর কেউ? আচ্ছা, যদি আর কারো কোনো রেসপন্স না থাকে তাহলে আমি একটু আমার পার্সপেক্টিভ থেকে বলি। মানে বেসড অন মাই এক্সপিরিয়েন্স, আমি যদি এখানের মধ্যে পাওয়ার বিআই এই ধরনের বিআই অ্যানালিস্ট জব স্পেসিফিক এরিয়াতে পাওয়ার বিআই মূলত আমাদের 3 ধরনের কাজ থাকে। প্রথম কাজ হচ্ছে আমাদের ডেটাকে প্রসেসিং করা, 2 নম্বর কাজ হচ্ছে ডেটাকে ভিজুয়ালাইজ করা, 3 নম্বর কাজ হচ্ছে রিপোর্ট তৈরি করা। ওকে, এখন আমাকে যদি বলা হয় যে আমি এই 3টা কাজকে প্রায়োরিটি হিসেবে বা কাজের ধারা অনুযায়ী যে কত পার্সেন্ট হিসেবে যদি আমি ভাগ করতে চাই, যে একটা কাজকে আমি যদি টোটাল 100% ধরি, তাহলে সেক্ষেত্রে এই 3টা পার্টকে আমি কিভাবে ব্যাখ্যা করব?
আমি বলবো যে ডেটা প্রসেসিং হচ্ছে এখানে প্রায় 50%-এর মতো কাজ, ডেটা ভিজুয়ালাইজেশন 30%, রিপোর্ট 20%। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, আমার যখন র ডেটা থাকবে, সেই র ডেটা আপনারা অলরেডি দেখছেন যে এখানে র ডেটাগুলো কীরকম আছে, এবং এই ধরনের র ডেটাগুলোর থেকে সরাসরি আমরা যদি ইম্পোর্ট করে নিয়ে যাই তাহলে কিন্তু আমরা প্রপার যেই সিনারিওটা পাবো না, প্রপার আইডিয়াটা পাবো না, রিপোর্টিং করতেও কিন্তু পারবো না। তাহলে কি আমার প্রথম যে কাজটা করতে হয়, মোস্ট ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে ডেটা প্রসেসিং। এই ডেটাকে যতক্ষণ না আমি প্রসেস করে মডিফাই করতেছি বা ক্লিন করতেছি, ততক্ষণ পর্যন্ত আমি 2 এবং 3 নাম্বার স্টেপে যেতে পারবো না। তো এখন এই ডেটা প্রসেসিংয়ের যে পুরো কাজটা, এই পুরো কাজটা আমি যদি এখানে ঘন্টা হিসেবে ধরি, ধরেন আমার 100 ঘন্টার একটা কাজ, একটা প্রজেক্ট আমি করলাম টোটাল 100 ঘন্টা, এর মধ্যে আমাকে 50 ঘন্টাই দিতে হবে ডেটা প্রসেসিং করার ক্ষেত্রে, 30 ঘন্টা দিতে হবে আমাকে ভিজুয়ালাইজেশনে, আর 20 ঘন্টা দিতে হবে রিপোর্টিংয়ে। তো অনেকে এইভাবে চিন্তা করে থাকে যে আচ্ছা, পাওয়ার বিআই আমার একটা টুল দেওয়া আছে, এখানে কিছু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা অপশন আছে, ডেটা নিব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বসাবো, তারপর সেই ভিজুয়ালাইজেশনটা দেখে আমি হচ্ছে ওই হিসাবে আমি রিপোর্ট টাইপ করে লিখে দিব, প্যারাগ্রাফ অনুযায়ী রিপোর্ট পার্ট বাই পার্ট লিখে দিব। আসলে বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে এরকম যে আমি ভিজুয়ালাইজ যখন করব, সেই ভিজুয়ালাইজ করার জন্য আমার যখন ওই রকম ডেটা হাতে না থাকবে, তখন কিন্তু আমি ভিজুয়ালাইজটা করতে পারছি না। এবং ভিজুয়ালাইজে যখন ড্র্যাগ অ্যান্ড ড্রপের কাজটা হয়, সেই ড্র্যাগ অ্যান্ড ড্রপের কাজটা খুব ইজি প্রসেস, এবং যার কারণে দেখা যায় যে অনেক কম সময়ে আমরা খুব সুন্দর, স্টাইলিশ, ডাইনামিক অনেক ভিজুয়াল তৈরি করতে পারি, গ্রাফ, চার্ট, টেবিল তৈরি করতে পারি। বাট দ্যাটস নট দ্য ইম্পর্টেন্ট কেস। যখন কোনো একটা জব সেক্টর আপনি যাবেন, আপনাকে ভিজুয়ালাইজেশনের চেয়েও ডেটা প্রি প্রসেসিংয়ে অনেক বেশি সময় দিতে হবে। কারণ একটা র ডেটা যখন থাকবে, এটা পুরো মেসি ডেটা থাকে, মানে এটা আপনার মেসি মানে ক্রিকেটার মেসি না, অবশ্যই এটা হচ্ছে খুবই মেসি, যে মানে এটার মধ্যে অনেক ধরনের আউটলায়ার থাকে, মিসিং ডেটা থাকে, ডেটা টাইপ ঠিক থাকে না, উল্টাপাল্টা থাকে। এগুলোকে ধরে 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 প্রত্যেকটা কলাম ধরে ধরে আমাকে কাজ করতে হয়, এবং ইট টেকস এ লট অফ টাইম। আমি আপনাদেরকে যেই এখন ডেটা সেটা দেখালাম, এই র ডেটাটাকে সাইজ করে এই মডিফাইড ডেটা সেটে আনতে গিয়ে আমার অ্যারাউন্ড, মানে আমি যত দ্রুত কাজ করি না কেন, আমি এগুলো জানি যে কোনটার পর কোনটা করতে হবে, আমি জানি, আমি স্টেপ জানি, ওকে, প্রসেস জানি, তারপরও স্টিল আমার গত 2 দিনে আমার মোটামুটি 6 থেকে 7 ঘন্টা সময় লাগছে শুধুমাত্র ডেটা প্রসেসিংটা করতে গিয়ে। তারপরে আমি ভিজুয়ালাইজ করার আগে মাঝখানে যে স্টেপটা আমি এখানে মধ্যে কয়েকটা স্টেপ আমি এখানে মধ্যে বলছিলাম, আপনারা দেখছেন যে সেকেন্ড যে স্টেপটা, ডেটা নিয়ে ইম্পোর্ট করা, তারপর ট্রান্সফর্ম করা, মিসিং ভ্যালু, আননেসেসারি কলামগুলোকে বাদ দেওয়া, কিছু নতুন কলাম তৈরি করা, ওকে। এখানে যে স্টেপগুলো আছে সেকেন্ড স্টেপে, এই সেকেন্ড স্টেপটা করতে গিয়ে আমার মোটামুটি প্রায় একটা বড় সময় চলে যাচ্ছে। থার্ড স্টেপে যখন আমি ড্যাশবোর্ড তৈরি করব, তখন কিন্তু আমার ডেটা অলরেডি রেডি, মডিফাই করে আমি সব কিছু আমার ফিল আপ করা আছে, সব ডেটা, কোনো মিসিং ভ্যালু নাই, সবগুলো ভ্যালু ঠিকঠাকভাবে সাজানো আছে। দেন আমার কাজ হচ্ছে আমি ইমেজিন করব না, বা ধরেন আপনার কোম্পানি থেকে আপনাকে বললো যে আমাকে এরকম ভাবে হচ্ছে আমাকে রিপোর্টটা বানাই দিবেন, তাহলে আপনাকে আপনার বস বা আপনার ম্যানেজমেন্টের যে কোয়েরি আছে, যেই রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী তখন হচ্ছে আপনি ফিচারগুলো একটা একটা করে ধরবেন, তখন এখানে আপনি ইউনিভেরিয়েন্ট অ্যানালাইসিস বা বাইভেরিয়েন্ট অ্যানালাইসিস, মাল্টিভেরিয়েন্ট অ্যানালাইসিস গুলো করতে পারবেন, বা ওখানে আপনি দেখতে পাবেন যে আসলে কোন ফিগারটা, কোন গ্রাফ দিলে আমার ভিজুয়ালটা সবচেয়ে বেস্ট ওয়েতে আমি এক্সপ্রেস করতে পারবো, বা আমি আমার আপার ম্যানেজমেন্টকে বুঝাতে পারবো। তো ওই জিনিসটার জন্য আমাকে ফার্স্টে লিস্ট অফ কোশ্চেন আমাকে রেডি করে নিতে হয়, যেগুলো আমরা আজকে এই কাজগুলো দেখবো। হ্যাঁ, তো এই জিনিসগুলো তৈরি করতে গেলে আপনাকে একটু কি করতে হয়, সেলফ থিঙ্কিং করতে হয়, তার জন্য একটা সময় আপনাকে দিতেই হয়। তার জন্য মোটামুটি ধরেন আমি ডেটা সেটটা নেওয়ার পরে আমি যখন প্রসেসিং করলাম, দেন আমি ঠান্ডা মাথায় চিন্তা করলাম যে আচ্ছা, এখান থেকে আমি আমার স্টুডেন্টদেরকে ওয়ার্কশপে কি কি জিনিস দেখাবো, কি কি ইম্পর্টেন্ট ইস্যুসগুলো আছে, যে কি কি ইম্পর্টেন্ট ফিচারগুলো আছে, যেগুলোকে আমি কাজে লাগাতে পারবো, এবং আমি একটা খুব সুইটেবল এবং অ্যাকসেপ্টেবল একটা ভিজুয়াল ড্যাশবোর্ড তৈরি করতে পারবো। ওটার জন্য আমার মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা, মানে 1.5 থেকে 2 ঘন্টার মতো আমার সময় লাগছে চিন্তা ভাবনা করতে। অ্যান্ড দেন ভিজুয়াল করতে তো আর বেশিক্ষণ লাগে না, কারণ আমি যেহেতু জানি যে কোনটা পর কোনটা করতে হবে, ওটা করতে আমার সর্বোচ্চ লাগছে 2 ঘন্টা। এবং তারপরে আমি সেটাকে যখন একটু পলিশ করলাম, মানে ফন্ট, কালার, শেপ,
দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদেরকে একটা কয়েকটা স্যাম্পল দেখালাম। ওগুলা করতে গেলে আমার প্লাস আরো লাগলো 1 ঘন্টা। এবং আমি যখন রিপোর্ট, যেহেতু আজকে রিপোর্টের কোনো পোর্শন এখানে কাজ নাই, তো আমি এটা বাদ দিলাম। যদি রিপোর্ট করতে হয় তাহলে সেক্ষেত্রে আমি ওই রিপোর্ট করতে আমার হয়তো লাগবে 1 ঘন্টা। এটা আমি আমার কথা বলছি, নট নেসেসারি যেটা আপনার ক্ষেত্রেও হইতে পারে। আপনার ক্ষেত্রে হয়তো সময় বেশি লাগতে পারে বা কম সময় লাগতে পারে। হয়তো আপনি আরো বেশি এক্সপার্ট হতে পারেন যে আমার এত সময় লাগতেছে, আপনার হয়তো আরো কম সময় লাগতে পারে, হোয়াট এভার ইট ইজ। কিন্তু কেন আমি কথাটা বলতেছি? আমি বলতেছি এই কারণে যে আপনি ডেটা প্রসেসিং এ সবচেয়ে বেশি সময় আপনাকে স্পেন্ড করতে হবে, নো ম্যাটার হোয়াট, যেভাবেই আপনার ডেটা থাকুক না কেন। তার আগে আপনি ভিজুয়ালাইজেশনে হাত দিতে পারবেন না, ড্যাশবোর্ড তৈরি করতে পারবেন না। এবং আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন, যে আপনি যদি জেনে থাকেন যে আচ্ছা আমাকে কি কি বের করতে হবে, কোন কোন ফিচারগুলো নিয়ে কাজ করতে হবে, আমার আপার ম্যানেজমেন্ট আমাকে কোন জিনিসটা চাইছে, ঠিক ওই জিনিসটা আপনি যখন জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কাজ করবেন, তখন আপনার 1.5 ঘন্টাকে আরো অনেক কম সময়, 30 মিনিট 40 মিনিটের মধ্যে হয়ে যাওয়া পসিবল, যদি আপনি ওইরকম প্র্যাকটিস করে থাকেন। তো বাকি জিনিসগুলো তো করতে অত সময় লাগে না, কিন্তু আমরা যখন রিয়েল লাইফে যখন বিভিন্ন কাজ করতে যাই, তখন আপনারা দেখবেন সামনে যখন আপনারা বিভিন্ন জায়গায় জব করতে যাবেন, তখন দেখবেন যে আপনার র ডেটা এমন বাজে অবস্থায় থাকবে, সেটাকে আপনার ঠিকঠাক করতে গেলে আপনার অফিসে সারাদিনই চলে যেতে পারে। তো ওইটার উপর আমাকে বেশি সময় দিতে হয়। তো আমাদের যখন আমরা কোর্স করে নাজিম যখন ক্লাসগুলো নেয়, আপনারা দেখছেন যারা অলরেডি কোর্স করছেন, তারা দেখবেন যে ফার্স্টে হচ্ছে ওই ডেটার ট্রান্সফরমেশন প্রি প্রসেসিংয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের 2-3টা ক্লাস লেগে যায়। কারণ ওই সবগুলো জিনিস, সবগুলো টুলস, সেগুলোর অ্যাপ্লিকেশন, সেগুলোর কিভাবে আমাকে মানে ডেটাগুলো কিভাবে আমাকে সাজাতে হবে, ম্যানেজ করতে হবে, ওই কাজটা করতে আমাদের 2-3টা ক্লাস লেগে যায় শিখাইতে সেগুলো। তারপর ভিজুয়ালে যখন চলে যাই, তখন ভিজুয়ালে আমার ওভারঅল গ্রাফ, চার্ট, টেবিলগুলো দেখাইতে বা ওগুলো সম্পর্কে আইডিয়া দিতে আমাদের 1 বা 2টা ক্লাস লাগে। আর লাস্টের দিকে আমরা সেখান থেকে প্রজেক্টগুলো করি, যেটা আমরা অ্যাকচুয়ালি আমাদের পাওয়ার বিএতে যে আমাদের 6টা-7টা ক্লাস হয়, সেখানে কিন্তু ক্লাসের ব্রেকডাউনটা আপনাদের আমি একটা আইডিয়া দিলাম যে এভাবে ব্রেকডাউন করে আমরা শিখাই। তাহলে হয় কি, কোনো একজন স্টুডেন্ট বা যে কেউ যখন সে জব করতে যাবে, তখন তাকে যখন ডেটা দেওয়া হবে, সেই জন্য ফার্স্ট অফ অল ডেটা প্রি প্রসেসিংয়ের কাজটা যেন সে খুব সুন্দরভাবে ইফিসিয়েন্টলি যেন করতে পারে। তারপর ভিজুয়ালের কাজ, ভিজুয়ালে সেটা আসলে খুব একটা বেশি সময় লাগে না। তো এখন আমি ধরেন এখানের মধ্যে রিপোর্ট যদি আমি তৈরি করতে চাই, ফার্স্টে কি করতে হয়, যারা পাওয়ার BI সম্পর্কে যাদের এই এখন যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, সেই স্ক্রিনে বা এখানে যে সকল টুলসগুলো আমরা দেখতে পাচ্ছি, যারা জানেন না তাদের জন্য আমি একটু শর্ট ভাবে আর কি জিনিসটাকে এক্সপ্লেন করি। যদিও আসলে একটা দিনের বা ধরেন একটা 1.5 ঘন্টা বা 2 ঘন্টার ওয়ার্কশপে আসলে সব কিছু কাভার করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, করা সম্ভব হয় না আসলে, কারণ ওভারঅল সবকিছু দেখাতে গেলে আমাদের 6টা, 7টা, 8টা ক্লাস লেগে যায়। তারপর আমি আপনাদেরকে শর্ট করে একটু বলি, সেটা হচ্ছে আমাদের উপরে যে পোর্শন দেখতে পাচ্ছেন, এখানে ফাইল সেকশনে আমরা অন্যান্য মানে মাইক্রোসফটের যে অন্যান্য প্রোডাক্টগুলো দেখি, সেই প্রোডাক্টের মতো সেম ভাবে এখানে সেভ করতে পারবেন। তারপর এখানে ডেটা নেবেন, ইম্পোর্ট করবেন, এক্সপোর্ট করবেন, অনেক কাজ আছে এখানের মধ্যে। এরপর আসে আমাদের উপরে এখানের মধ্যে মেইন যে মেনু বারটা, এই মেনু বারে হোম, ইনসার্ট, মডেলিং, ভিউ, অপটিমাইজ, হেল্প, এই 6টা পার্ট আছে। তো হোমের মধ্যে আমি ডেটা কোত্থেকে নিব, সেই সোর্সটা আমি এখান থেকে নিতে পারবো। এখানে আপনি এক্সেল ডেটা, তারপর পাওয়ার BI সিমেন্টিক মডেল, আপনি অন্য পাওয়ার BI মডেল এখানে ইম্পোর্ট করতে পারবেন, ডেটা ফ্লোজ, ডেটা ভার্স, SQL থেকে আপনি ডেটাকে নিয়ে আসতে পারবেন। টেক্সট বা CSV ফরম্যাটে, আমাদের বেশিরভাগ ডেটা হচ্ছে কি CSV ফরম্যাটে থাকে, টেক্সট ফরম্যাটে ডেটাগুলো আমরা এইভাবে নিতে পারি। ওয়েব থেকে ডেটা আমরা সরাসরি নিতে পারি, যদি কোনো একটা ওয়েবসাইটে টেবিল আকারে ডেটা থাকে, আপনি চাইলে ওই টেবিলটা এখানে সরাসরি ওয়েব থেকে এই অপশনটা থেকে আপনি করতে পারবেন। তারপর হচ্ছে এখানে কিছু শর্টকাট আইকন দেওয়া আছে, এক্সেল, তারপর OneLake, ডেটা হাব, SQL সার্ভার, ডেটাভার্স, রিসেন্ট সোর্সেস। তারপর হচ্ছে ট্রান্সফর্ম ডেটা। এই ট্রান্সফর্ম ডেটায় আসলে আমাদের মূল যে কাজটা, বড় কাজটা এই জায়গার মধ্যে করা হয়। বাকি রইলো এখানের মধ্যে নতুন ভিজুয়াল তৈরি করতে যায়, কিছু টেক্সট বক্স তৈরি করা যায়, এগুলা। আর বাকিগুলো এখানে ইনঅ্যাক্টিভ আছে, ডেটা আনার পরে তারপর সেগুলো অ্যাক্টিভ হবে। ইনসার্টে গেলে আমরা নতুন পেজ আমরা অ্যাড করতে পারি। আমরা যখন এক্সেল দেখি, এক্সেলের মধ্যে দেখেন নিচে কিন্তু শিট আছে, আমরা প্লাস প্লাস সাইন দিলে এরকম এক্সট্রা শিট কিন্তু তৈরি হচ্ছে। ঠিক সেম ভাবে আমরা যখন ভিজুয়ালটা তৈরি করি, তখন একটা এরিয়াতে সবগুলো করা সম্ভব হয় না। আপনারা দেখছেন আমি যখন সকালবেলা একটা ছবি আপনাদেরকে দিচ্ছি, ওখানে কিন্তু 6টা-7টা পিকচার দেখাইছি, তার মানে আমার এখানে 6টা-7টা পেজ আমি ইউজ করছি। এক একটা পেজে আমি 3-4টা-5টা করে ভিজুয়াল দেখাইছি। খুব ছোট করলে দেখতে খারাপ দেখা যায়, খুব বড় করলে আবার
অন্য কোনো একটা গ্রাফ বা চার্ট আমি এখানে অ্যাড করতে পারবো না। তো ওই সাইজ অনুযায়ী ম্যাপ করতে গেলে বা মানে শেপটা ঠিকঠাক করতে গেলে আপনাকে তখন মাল্টিপল পেজ ইউজ করতে হয়। তো এবং নিচে দেখেন যে পেজ 1, এখানে প্লাস দিলে পেজ 2 এবং প্লাস প্লাস দিলে আরো পেজগুলো অ্যাড হবে। এখানে আরো কিছু ডেটা কানেকশন করার লিঙ্ক আছে। আমি এখানে চলে যাই মডেলিং এ। তো মডেলিং এ এখানে অনেকগুলো ইনঅ্যাক্টিভ আছে, এগুলো আমরা একটু পরে দেখব। ভিউতে গেলে এটা আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের স্টাইল, ডিজাইন, মোবাইল লেআউট বা ফিল্টার্স, বুকমার্ক, হ্যাঁ এগুলা, গ্রিড লাইনে ক্লিক করলে আমরা এখানে গ্রিড লাইন দেখতে পাবো, স্ন্যাপ টু গ্রিড লাইন এগুলা। আচ্ছা, এরপর হচ্ছে অপটিমাইজ। এটা হচ্ছে মাল্টিপল ডেটাগুলো থেকে যখন আমরা বিভিন্ন পারফরমেন্স মেট্রিক বের করি অথবা কেপিআই এর কাজ করি, সেই সকল ক্ষেত্রে আমরা অপটিমাইজ এই অপশনটা গুলো আমরা কাজ করি। তারপর হচ্ছে হেল্প, এগুলো হচ্ছে জানি আমরা, এখানে কিছু সাপোর্ট, ডকুমেন্টেশন, ট্রেনিং, সোর্স, অনলাইন সোর্স দেওয়া আছে। এই গেল হচ্ছে আমার উপরের পোর্শনটা। এবার আমরা আসি বাম পাশে। এখানে বাম পাশে 4টা আইকন দেখতে পাবেন। এটা হচ্ছে প্রথমটাকে বলা রিপোর্ট ভিউ। তো আমি আপনাদেরকে যে ছবিগুলো দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে পেজে রিপোর্ট ভিউ আকারে দেওয়া, মানে সব গ্রাফ চার্ট এই জায়গার মধ্যে এসে জমা হবে। সেকেন্ডটা হচ্ছে টেবিল ভিউ। এখানে কোনো টেবিল নাই, একটু পর আমরা টেবিল নিয়ে আসবো। এখানে টেবিলটা এই এক্সেলে যেভাবে আমরা দেখি ঠিক সেম ভাবে আমরা টেবিলটাকে এখানে একটা ফরম্যাটে দেখব। তারপর 3 নম্বর হচ্ছে মডেল ভিউ। মডেল ভিউতে হচ্ছে আমরা মাল্টিপল যে সোর্স থাকবে সেগুলোকে আমরা কানেক্ট করার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। সেটা কিরকম, ধরেন আপনি আপনার কাছে ডেটা আছে, কোন একটা সেলস রিলেটেড ডেটা আছে এবং এখানের মধ্যে কয়েকটা শিট আছে। একটা শিটের মধ্যে আপনার প্রোডাক্টের ইনফরমেশন দেওয়া আছে, আর একটা শিটের মধ্যে আমার যে কাস্টমার ডেটা দেওয়া আছে, সরি হ্যাঁ, আর একটা শিটের মধ্যে ধরেন আপনার ফাইন্যান্সিয়াল প্রফিট লসের কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, ঠিক আছে, ফাইন্যান্সের। এখন অনেক সময় দেখা যায় যে আমার এই প্রোডাক্টের মধ্যে যতগুলো কলাম আছে এই কলামের মধ্যে 2-1টা ক্ষেত্রে আমার কাস্টমারের সাথে কিন্তু ম্যাচ করে। যেমন আমি কোন একটা প্রোডাক্টের আইডি যদি বলি, এই আইডিটা প্রোডাক্টের কোয়ালিটি বা প্রোডাক্টের ইনভেন্টরি ক্ষেত্রে আমরা ইউজ করছি। আবার যখন কাস্টমার কোন একটা প্রোডাক্ট কিনতেছে তখন কিন্তু তার ওই আইডিটার কলামের ভ্যালুগুলো কিন্তু এখানে চলে আসতেছে। তখন আমরা কি করি যে এই দুইটাকে যদি আমি কানেক্ট করতে চাই তাহলে আমি আইডি থ্রুতে কানেক্ট করতে পারবো। তাতে সুবিধাটা কি হবে, এই প্রোডাক্টের ভিতরে আইডির সাথে অ্যাসোসিয়েটেড যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোকে আমি চাইলে আবার কাস্টমারের সাথে অন্য যে ভ্যালুগুলো আছে সেগুলোর মধ্যে আমি একটা রিলেশনশিপ দাঁড় করাতে পারবো। নট নেসেসারি আমি এই দুটোকে মার্জ করতে হবে, একসাথে কলাম ওয়াইজ বা রো ওয়াইজ অ্যাড করতে হবে, দরকার নেই। যা শুধুমাত্র আমি একটা কমন কলাম, আপনারা যারা এসকিউএল ক্লাস করছেন বা এসকিউএল সম্পর্কে যদি আপনাদের আইডিয়া থাকে, আপনারা জানেন যে প্রাইমারি কি ফরেন কির একটা কনসেপ্ট আছে। এখানেও বিষয়টা কিন্তু সেম, কাছাকাছি একই রকম কনসেপ্ট, যে আমি প্রাইমারি কিটা সেট করতেছি আইডি হিসাবে। তার মানে প্রোডাক্টের আইডি কাস্টমারের ক্ষেত্রে ওই প্রোডাক্টের আইডিটা সেম ভাবে ম্যাচ করতেছে। আবার ধরেন এই কাস্টমার যে যতগুলো আইটেম কিনলো বা যে টাকায় সেল হইলো, হ্যাঁ, কোন একটা পার্টিকুলার ডে অনুযায়ী, এটার সাথে আবার আমার ফাইন্যান্সের যে ডেটাগুলো আছে সেই ডেটার মধ্যে আবার ডে ওয়াইজ বা টাইম ওয়াইজ, ওকে, এখানে আমার ওই প্রোডাক্টের সেলের ভ্যালুটা এই জায়গার মধ্যে আছে অ্যামাউন্ট হিসেবে, টাকায় হইতে পারে, ডলার হইতে পারে। তার মানে এখানেও কিন্তু আমি একটা কলামকে এই কলামের সাথে আমি একত্রিত করতে পারতেছি, মার্জ করতে পারতেছি। তো এই যে কানেকশন করার কাজটা, এই কাজটা আমরা করি হচ্ছে এই মডেল ভিউতে গিয়ে। ওকে, লাস্ট হচ্ছে ড্যাক্স। তো ড্যাক্স হচ্ছে আমরা কুইরি ম্যানুয়ালি কোড লিখে আমরা এই কাজগুলো করি। তো ড্যাক্সের কাজটা আমরা এটা আজকে দরকার নেই, আজকে পসিবল না, আমরা আজকে রিপোর্ট ভিউ নিয়ে মূলত কাজ করব। ওকে, সো একটা ডেটা সেট নেওয়ার পরে সেটাকে প্রসেস কিভাবে করতে হয় এবং তারপর সেই প্রসেসিং এর পরে একটা মডিফাইড ডেটা যখন আমরা হাতে পাবো তখন সেক্ষেত্রে আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিভাবে আমরা একটা একটা করে গ্রাফ তৈরি করব, প্লট তৈরি করব, সেই জিনিসগুলো আমরা এখন শুরু করব। ওকে, এটা শুরু করার আগে আমি একটু প্রশ্ন আবার আপনাদের কাছে করে নিই। এতক্ষণ পর্যন্ত আমি যে বিষয়টা এক্সপ্লেন করলাম তাতে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে একটু বলবেন। আছে কারো কোনো কোশ্চেন? আচ্ছা, নাই। না থাকলে এবার আমরা তো আমাদের পরের স্টেপটা চলে যাই। এবার আমরা একটা ডেটাকে এখানে ইম্পোর্ট করে নিয়ে আসবো। আমি প্রথমে আমাদের র ডেটাটাকে ইম্পোর্ট করে নিয়ে আসি। সো আমি গেট ডেটায় যাব, সিএসভি চুজ করব। আমার মূল ডেটা হচ্ছে এইটা, ইন্ডিয়ান ফ্ল্যাটস ইনভেন্টরি। আমি ওপেন করলাম। ওপেন করলে সরাসরি ডেটাটা আমার এই টেবিল ভিউতে আসবে না, তার আগে প্রথমে একটা পপ আপ উইন্ডো আসবে। এই উইন্ডোটায়
আমার নিচে অপশন থাকবে, হয় আমি লোড করব তাহলে সরাসরি চলে যাবে আমার টেবিল ভিউতে, অথবা আমি ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম আমরা কখন করি? যখন আমার র ডেটা থাকে, যখন ডেটার মধ্যে আমার মিসিং ভ্যালু থাকে, ডেটাগুলোকে আমার ঠিকঠাক করতে হয়, সাজাতে হয়, তখন আমরা ট্রান্সফর্ম ডেটা ক্লিক করি। তো এখন আমার কাজ হচ্ছে ট্রান্সফর্ম ডেটা যাওয়া। ক্লিক করলাম, তখন একটা নতুন একটা কুইরি এডিটর উইন্ডো চলে আসে। এটা কিন্তু আমাদের মূল যেটা ছিল ওটা থেকে আলাদা, এটা আলাদা একটা উইন্ডো চলে আসছে। কারণ এই উইন্ডোতে আমাদের হচ্ছে মূল কাজ। আমি আপনাকে প্রথমেই যে কথা বলছিলাম যে আমাদের এখানে যে ডেটা প্রসেসিং এর যে 50% কাজ, সবচেয়ে বেশি সময় আমাদেরকে যেখানে দিতে হয়, কোথায় দিতে হয় জানেন? এই যে আমাদের পাওয়ার কুইরি এডিটর, এইখানে দিতে হয়। এবং এইখানে আমাদের সো মাচ কাজ থাকে, মানে হিউজ পরিমাণ কাজ। ফিগার গ্রাফ চার্ট করা ওটা তো অনেক ইজি ব্যাপার, মূল কাজটা এই জায়গায় আছে। এখন এইটা আমরা একটু দেখি, এটা একটু শর্টকাটে দেখে ফেলি, সময় বেশি নিব না আমি। এখানে হোম বাটনে আমরা দেখতে পাচ্ছি ক্লোজ এন্ড অ্যাপ্লাই, এটা করলে আমার ডাটাটা লোড হবে। এছাড়া নতুন সোর্সে ডেটা আমি আনতে পারবো, বা আমি এখানের মধ্যে রিফ্রেশ করব, বা নতুন কলাম এখানের মধ্যে তৈরি করব, কলাম বাদ দিব, রো অ্যাড করব, রো বাদ দিব, কলাম কি স্প্লিট করব, তারপর অনেক ধরনের এখানের মধ্যে অপশন আছে, অ্যাপেন্ড করব, মার্জ করব, ব্লা ব্লা অনেক কিছু আছে। ট্রান্সফর্ম যেটা, এখানের মধ্যে কি কি আছে? এখানে আমরা ডেটাকে ট্রান্সপোজ করতে পারি, রিভার্স করতে পারি, ডেটাকে রিপ্লেস করতে পারি, পিভট করতে পারি, আনপিভট করতে পারি, স্প্লিট করতে পারি, এক্সট্রাক্ট করতে পারি, কিছু ম্যাথমেটিক্যাল কাজও আমরা এখানে করতে পারি। ওকে, আমরা আর স্ক্রিপ্ট এখানে ইউজ করতে পারি, পাইথনের স্ক্রিপ্ট আমরা ইউজ করতে পারি। তারপর হচ্ছে অ্যাড কলাম। আমরা নতুন একটা কলাম অ্যাড করতে গেলে আমাদের এইখানে ক্লিক করতে হয়, এবং এখানে আমরা বিভিন্ন কলাম এক্সাম্পল থেকে নিতে পারি, বা কোনো একটা রেফারেন্স থেকে নিতে পারি, একটা টেমপ্লেট থেকে নিতে পারি। আমরা কাস্টম কলাম তৈরি করতে পারি, আমরা কলাম ফাংশন লিখে আমরা কলাম তৈরি করতে পারি, কন্ডিশনাল কলাম তৈরি করতে পারি, এবং ফরম্যাটিং করতে পারি, এবং ব্লা ব্লা অনেক কিছু এখানের মধ্যে আছে। ভিউতে গেলে এগুলা কমন জিনিস, টুলসেও এখানে তেমন দরকার নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, এই জিনিসটা আমরা বুঝলাম। ডান পাশে এখানে দেখেন অ্যাপ্লাইড স্টেপস দেওয়া আছে। এই জায়গাতে আমি যতগুলো কাজ এখানে করব, ততগুলো একটা একটা করে স্টেপ এখানে অ্যাড হবে। ওকে, একটা স্টেপ। আমি ধরেন আমি কোনো কলামের নাম চেঞ্জ করলাম, এটা একটা স্টেপ। আমি কোনো কলামের মধ্যে ভ্যালুগুলোর এমটি ভ্যালুগুলোকে বাদ দিলাম, এটা একটা স্টেপ। আমি কিছু ভ্যালুকে রিপ্লেস করলাম, এখানে আরেকটা স্টেপ। প্রত্যেকটা স্টেপ এখানের মধ্যে আসবে। এবং আমি যদি এখানে বাম পাশে একটা দেখবেন ক্রস সাইন আছে, উপরে মাউসটা হোভার করলে লাল রং হয়ে আসে, তার মানে আমি এখানে ক্লিক করলে ওই স্টেপটা আবার আনডু হবে। ওকে, আনডু করার ওয়েটা হচ্ছে এখানে আমি ক্লোজ করে দিব, অথবা আপনি কন্ট্রোল জেড দিলেও সেম কাজ করে, কিবোর্ড দিয়ে আমরা এই কাজটা করতে পারি। এখন কথা হচ্ছে যে আমরা প্রথমে যে কাজটা বলেছিলাম যে কিছু জিনিস আমরা বাদ দিব, কিছু জিনিস আমরা রাখবো। তো আমরা একটা একটা করে কাজ করি। আমি জাস্ট আপনাদেরকে অল্প করে বলে দিচ্ছি, এইটাকে আমার লাগবে না, এটা আমরা রিমুভ করে দিব। এক্সটেন্ট অফ ড্যামেজ লাগবে না, ঠিক আছে। আবার ধরেন আমার এখানের মধ্যে ইউইআই এর যে ভ্যালুগুলো আছে, এখানে দেখেন ইউইআই, তারপর আইএমডি, তারপর এফএল শর্ট ফর ফ্লাড, তারপর সাল, তারপর হচ্ছে ইভেন্টের নাম্বার। তো এইখানে এই জায়গার মধ্যে আমি দেখতে পেলাম যে হোয়াট ইফ আমি যদি সালটাকে আলাদা করি, তাহলে এই সালের সাথে অন্যান্য যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমি, বা অন্যান্য কলমের সাথে আমি কানেক্ট করতে পারবো ইজিলি। সো আমরা একটা কাজ করি, ভিতরের এগুলোকে আমরা ছেটে স্প্লিট করে দিই। তো আমি ফার্স্টে কলামকে ক্লিক করব। এবার আমি যাব ট্রান্সফর্মে। এখানে গিয়ে আমি করব কি, এখানে স্প্লিট কলাম দিব। স্প্লিট কলামে গেলে আমার কয়েকটা অপশন থাকে, ডেলিমিটার মানে কমা, হ্যাশ, এগুলো দিয়ে আমি করব, ক্যারেক্টার ধরে করব, পজিশন ধরে করব, কিভাবে করব। তো আমি ডেলিমিটার ক্লিক করলাম, কারণ আমার এখানে ড্যাশ দেওয়া আছে। দিয়ে দেখবেন যে এটা পাওয়ার বিআই খুবই স্মার্ট। এমন না যে আপনার অনলাইন কানেকশন থাকতে হবে, এটা অফলাইনেও খুব ভালো কাজ করে। এবং এআই এর মতন, এআই ঠিক বলবো না, কিন্তু এআই এর মতন হচ্ছে খুবই স্মার্টলি কাজ করে। সরাসরি সে ধরে ফেলছে যে এখানের মধ্যে একটা হ্যাশ আছে, ড্যাশ আছে, এবং এটা আমি ডান দিকে বা বাম দিক থেকে আমি আস্তে আস্তে পার্টগুলোকে ভাগ করতে পারি। এবার আমি যদি এখানে যা আছে তাই রেখে দিয়ে আমি বললাম ওকে, এখন হবে কি দেখেন ইউইআই 1 2 3 4 5 5টা পার্টে ভাগ হয়ে গেছে। এখন আপনি চাইলে হচ্ছে এই দুইটা পার্টকে আবার যদি প্রয়োজন হয় এক করতে পারেন, অথবা আপনি এইটাকে আপনি রিপ্লেস করতে পারেন, বা সরি রিনেম করতে পারেন। তো রিনেম করলে এই ইউইআই 4 এর উপর ডাবল ক্লিক করলে আমি এটাকে রিনেম করে ইয়ার হিসেবে রাখতে পারি। এন্টার দিলাম, ইয়ার হয়ে গেছে। আমি এইটাকে, যেহেতু আমার এগুলো প্রত্যেকটা নাম্বার অফ ইভেন্টস, আমি একটা কাজ করি, আমি এটাকে ইভেন্টস হিসেবে লিখে রাখি। ওকে, এগুলো হচ্ছে কিছু বেসিক কাজ। প্রথম কাজ, আপনি অন্য ভিতরের কাজ করার আগে এই কাজগুলো আগে করে নেবেন। আমরা চাইলে এই দুটাকে বা তিনটাকে মার্চ করতে পারি। ধরেন আমার কাছে মনে হলো যে এই ইউইআই আর হচ্ছে আইএমডি, এইটা আসলে আমার খুব একটা কাজে লাগবে না, আমি চাইলে রিমুভ করতে পারি,
অথবা আমি এই দুটাকে মার্জ করতে পারি। কি করব, দুটাকে সিলেক্ট করব, করার পর আমি চলে যাব মার্জ কলামে। এখন মার্জ করব আমি মাঝখানে দুইটা ওয়ার্ডের মাঝখানে কোনো সেপারেটর দিব কিনা বা কোনো হ্যাশ দিব কিনা, এটা একটু আগে হ্যাশ বা ড্যাশ হিসেবে ছিল। আমি বললাম যে ঠিক আছে, এটা একটা লেটসে আমি একটা কাস্টমে গিয়ে আমি বললাম এরকম ড্যাশ দিয়ে তৈরি করো, ঠিক আছে। আমি এটার নাম রাখলাম মার্জ 1 দিয়ে ওকে দিলাম। এই দুইটা মার্জ হয়ে গেছে, খেয়াল করেছেন, সাথে সাথে মার্জ হয়ে গেছে কত ইজিলি। আচ্ছা, এখন এটা ধরুন থাকলো, আমি দেখলাম যে এখানের মধ্যে এই উপরে দেখেন প্রত্যেকটা নামের নিচে কিছু এখানের মধ্যে কালার দেওয়া আছে, একটা লাল কালার, একটা সবুজ কালার দেওয়া আছে। এখানে আপনি মাউসটা হোভার করলে আপনাকে বলবে যে এখানে ভ্যালিড ডেটা কতটুকু, এরর কতটুকু, এমটি কতটুকু। যেমন ইয়ারে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি এখানে এরর আছে 270টা। আচ্ছা, এখন কি কি এরর আছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে বছরের নাম্বার দেওয়া আছে, কিছু নাল আছে, ঠিক আছে। আমি সবগুলোকে আমি নালটাকে বাদ দিয়ে রাখতে চাচ্ছি, তো আমি করবো কি, এটাকে আনচেক করে দেব। হ্যাঁ, আনচেক করে আবার ধরেন চেক করলাম, আমি নালটাকে বাদ দিলাম, এই নালটাকে আমি আনচেক করলাম, করে আমি যদি ওকে দেই কি হলো, এখন একটু লোড নিচ্ছে, লোড নেওয়ার পর আমি এখানে দেখলাম যে আসছে। আচ্ছা, এখানে নালগুলো এখানে চলে গেছে। এইটা একটা ওয়েতে আমি করতে পারি, নালগুলোকে আমি রিপ্লেস বা ওই রো গুলোকে বাদ দিয়ে ফেলতে পারি, অথবা আমি এটাকে রেখে দিলাম, আমি অন্যভাবে আর কি এটাকে হ্যান্ডেল করব। নাম্বার অফ ইভেন্টস, স্টার্ট ডেট। তারপরে ধরেন আমি এখানের মধ্যে এখানে কোনো কিছু রাখলাম না, ডিউরেশনে গিয়ে দেখলাম যে আচ্ছা ডিউরেশনে এখানে দেখেন যে নাম্বারের পাশাপাশি কিছু নাম আছে, সেটা হচ্ছে ডিফিং দ্য ডেটস, একটা ওয়ার্ড দেওয়া আছে। আমি যদি এখানে ক্লিক করি আমি দেখলাম যে এখানে ব্ল্যাঙ্কও আছে, 0, 1ও আছে, এগুলো তো আমার অবশ্যই আছে দরকার আর কি। নিচে দেখলাম এইখানে এইটা আছে। এখন এইটাকে আমি যদি রিপ্লেস করতে চাই কি করতে পারি, এখন আমি তো আর ম্যানুয়ালি এখানে ডিউরেশন বসাবো না, আমার ইচ্ছা মতো বসাবো না। এই ডিউরেশনটা কোত্থেকে আসছে, স্টার্ট ডেট এবং এন্ড ডেট, এই দুই মাঝখানে যে যতদিন পর্যন্ত বন্যা হয়েছে বন্যার ডিউরেশনটা। আমি একটা কাজ করে চেক করে দেখি যে এই স্পেসিফিক এই ওয়ার্ডটা, এই স্ট্রিংটা কয়টা করে আছে। আমি এখানে সবগুলোকে আনচেক করলাম, করে আমি ব্ল্যাঙ্কে গেলাম, এই ব্ল্যাঙ্কটা আমি কাউন্ট করব, আর ডিফিং দ্য ডেটস এবার আমি ওকে দিই। ওকে দিলে হবে কি, সবগুলো মানে এখান থেকে আমি ফিল্টার করে নিচ্ছি। ফিল্টারের কাজ কি, ফিল্টার হচ্ছে আমার যতগুলো ডেটা আছে এখান থেকে আমি কিছু কন্ডিশনের সাপেক্ষে কয়েকটাকে চুজ করলাম, কয়েকটাকে চুজ করলাম না, যেগুলোকে চুজ করলাম সেগুলো আমার ফিল্টার হয়ে গেল। যেমন ধরেন আমি যদি একটা ছোট একটা এক্সাম্পল দিই, লেটসে কোন একটা প্রোডাক্টের ধরেন ফর এক্সাম্পল সিগারেটের দাম বেড়ে গেছে, ওকে। এখন এটা বলা হয়েছে যে সিগারেটের দাম সামনের মাস থেকে বাড়বে, কারণ যারা স্মোকার তারা হচ্ছে এটা মানতে পারতেছে না, আরে কেন বাড়বে এই সেই, তেমনি জিনিসপত্রের দাম বেশি, এই মাঝখানে সিগারেটের দাম বেশি। এখন ধরেন আপনি একজন পার্সন, আপনি স্মোকার, আপনি আপনার এলাকাতে থাকেন এবং আপনার এলাকাতে বিভিন্ন মানুষের সাথে আপনার উঠা বসা আছে। হ্যাঁ, এখন এই মানুষগুলোর বয়স ধরেন আপনার 15-20 থেকে শুরু করে 50 পর্যন্ত হইতে পারে। আবার ধরেন এখানের মধ্যে আপনি কখনো ধরেন আপনি রাস্তার মধ্যে কারোর সাথে কথা বলতেছেন, কোথাও হয়তো একটা চায়ের দোকানে বসে কথা বলতেছেন, কখনো মসজিদে আপনি কারোর সাথে মিট করতেছেন, দেখা করতেছেন, এরকম কয়েকটা জায়গাও আছে। এখন ধরেন আপনি যদি সিগারেটের দাম নিয়ে যদি কথা বলতে চান তাহলে আপনি কি করবেন, আপনি নিশ্চয়ই মানে ছোট যারা আছে 15-20 বছর এদের সাথে কথা বলবেন না। আপনি যারা আপনার বয়সের সমসাময়িক যারা স্মোক করে, আপনি যাদেরকে চিনেন এলাকার মানুষ, তাদেরকে চুজ করবেন। তাহলে এটা কিন্তু এক ধরনের ফিল্টার হয়ে গেল। আবার আপনি যদি চিন্তা করেন যে আমি তো সব জায়গাতে এটা নিয়ে কথা বলতে পারবো না, আপনি চায়ের দোকানে চাইলে কথা বলতে পারেন, কারোর সাথে আর্গুমেন্ট করতে পারেন সিগারেটের দাম বাড়া নিয়ে, মসজিদে আপনি করতে পারবেন না। তার মানে কি, আপনি লোকেশন ওয়াইজ কিন্তু আপনি ফিল্টার করে ফেলতেছেন। জাস্ট একটা আইডিয়া দিলাম যে ফিল্টারটা আসলে কিভাবে কাজ করে। এখন ধরেন আমি দেখলাম যে এইখানে অনেকগুলো ভ্যালু আছে, এইগুলো তো ধরে তো আমার চেঞ্জ করা সম্ভব না, এখানে অনেকগুলো আবার পাশের কলামে এররও আছে। এখন কি করা যায়, আমরা একটা কাজ করি, এটাকে আমরা রেখে দিই। হ্যাঁ, এটা আপাতত আমার হাত দেওয়ার দরকার নেই, আমরা একটা নতুন কলাম এখানে অ্যাড করি। এই দুইটার মাঝখান থেকে ডিফার করে একটা নতুন কলাম আমি ডিউরেশন নামে একটা তৈরি করব। কি করা যায়, অ্যাড কলামে যাব, গিয়ে আমি বলবো কাস্টম কলাম। এবার কাস্টম কলামে গিয়ে আমি করব কি, যে আমি এখানের মধ্যে নাম দিলাম যে ডিউরেশন, লেটস সে নিউ, নাম রাখলাম কলামের নাম। আমি এখান থেকে যে এন্ড ডেট এটাকে নিলাম, মাইনাস স্টার্ট ডেট নিলাম, নিয়ে আমি এবার ওকে করে দিই।
কারণ আর কোনো কাজ নেই, এন্ড ডেট থেকে স্টার্ট ডেটকে বিয়োগ দিলে আমি ডিউরেশনটা পাচ্ছি। এবার আমি ওকে করি। ওকে করলে কি হলো, একদম শেষে গিয়ে আমি দেখলাম যে ডিউরেশন একটা দেখাচ্ছে, কিন্তু এখানে আবার একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে এখানে সময়ও দেখাচ্ছে। আমি উপরে দেখবেন এখানে প্রত্যেকটা নামের পাশে এই ABC 1 2 3 ABC এগুলো দেখাচ্ছে, এগুলো হচ্ছে ডেটার টাইপ। আমি করলাম কি, এখানে ক্লিক করলাম, করে আমি এখানের মধ্যে কয়েকটা টাইপ দেখতে পাচ্ছি, ডেসিমাল নাম্বার, ফিক্স নাম্বার, হোল নাম্বার, পার্সেন্টেজ, ব্লা ব্লা অনেকগুলা। আমি হোল নাম্বার দিয়ে দিই, তাহলে আমি এখানে সবগুলা পূর্ণ সংখ্যা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে কি মাইনাস ভ্যালু আসছে কয়েকটা। এখন কি করা যায়, মাইনাস ভ্যালুকে তো আমাকে ঠিকঠাক করতে হবে। অনেক সময় হয় যে এখানে মধ্যে ডেটা এন্ট্রি করার সময় ভুলবশত আপনার স্টার্ট ডেট এবং এন্ড ডেট উল্টায় ফেলছে ডেটা এন্ট্রি করার সময়, ওই কারণে এখানে মাইনাস দেখাচ্ছে। তো ধরেন এখানে 202 দিন বৃষ্টি বন্যা হয়েছে, কিন্তু আমি ডেটার মধ্যে মাইনাস পাচ্ছি, কারণ এটাকে ঠিক করতে হবে। আমি এখানে ক্লিক করে ফরম্যাটে গিয়ে আমি এখানের মধ্যে, আচ্ছা ফরম্যাট না, ওয়েট, রাইট ক্লিক করে আমি করলাম কি, এখানে রাইট ক্লিক করে কয়েকটা অপশন আমি দেখতে পাবো, রিমুভ করা, কলাম অ্যাড করা, রিপ্লেস করা। আমি এখানে এটা কোথায় ছিল, এই যে চেঞ্জ টাইপ, ট্রান্সফর্মে গিয়ে এখানে দেখুন রাউন্ড আপ রাউন্ড ডাউন করা যায়, অ্যাবসলিউট ভ্যালু করা যায়। আমার দরকার হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। আমি কি করবো, যে নেগেটিভটাকে পজিটিভ বানিয়ে দেবে। ক্লিক করলাম, এখন দেখলাম যে হ্যাঁ সব ঠিকঠাক হয়ে গেল। এখন আপনি চিন্তা করেন যে আপনি যদি প্রত্যেকটা কলাম ধরে কাজ করতে চান, তাহলে কি পরিমাণ সময় লাগবে। যেই কারণে আমার ডেটা প্রসেসিংয়ে এত সময় লাগে, এটা সবারই লাগে, সবাইকে এটা কাজটা করতে হয়। এখন এই যে আমি এখানে নাম্বারটা চেঞ্জ করে হোল নাম্বার করলাম, এরকম প্রবলেম তো আর অনেক জায়গাতে আছে। কিরকম, ধরেন আমি এখানে দেখতে পাচ্ছি যে লংজিটিউড ল্যাটিটিউড, কথার কথা এই কলামটা আমি দেখি, এখানে উপরে দেখবেন যে এখানে একটা কালার দেওয়া আছে এবং একটা কিছু পোর্শন এখানে অ্যাশ কালার, ছাই কালার দেওয়া আছে। আপনি উপরে মাউসটা হোল্ড করেন, দেখবেন যে এখানে বলতেছে যে 993টা ভ্যালিড ভ্যালু আছে, এমটি ভ্যালু আছে 7টা। কোনগুলো, এখানের মধ্যে এনএও একটা ভ্যালু হিসেবে আছে, আর খালি ভ্যালু হিসেবে বলছে এই যে ব্ল্যাঙ্ক আছে এখানে 7টা, এই ব্ল্যাঙ্ক অপশনটাও আছে। এবার একটা জিনিস খেয়াল করেন, এই ল্যাটিটিউড লংজিটিউড কিন্তু অ্যাকচুয়ালি নাম্বারস, তাই না, সংখ্যা, যেটা দিয়ে আমরা জিওগ্রাফিক লোকেশনটা বসাই। কিন্তু এখানে এবিসি দেওয়া আছে, তো আমরা এখানে ক্লিক করে এটাকে আমি ডেসিমাল নাম্বারে কনভার্ট করে ফেলবো। সাথে সাথে কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। এবার সে যেগুলো আমার ওয়ার্ড ছিল, স্ট্রিং ছিল, সেগুলো এরর দেখাচ্ছে। সেটাও আমি সেম ভাবে পরেরটাও লংজিটিউড আমি ডেসিমাল নাম্বার দিয়ে দিলাম, এখানে অনেকগুলো এরর দেখাচ্ছে। এইভাবে প্রত্যেকটা এররগুলোকে ধরে ধরে, এই এরর দেখেন 672টা এরর, 67%। তো এগুলো হচ্ছে আমরা পরবর্তীতে একটু ঠিকঠাক করতে হবে, কিছু রিমুভ করতে হবে, কিছু এডিট করতে হবে। এবার আরেকটা কথা আমি বলছিলাম, সেটা হচ্ছে কি যে ডিউরেশন। আচ্ছা, ডিউরেশনটাও তো হচ্ছে আমার এটা দরকার নেই, আমি তো অলরেডি একটা ডিউরেশন এখানের মধ্যে ক্যালকুলেট করে বের করছি। সো আমার এইখানকার যে ডিউরেশন কোথায় ছিল, এই ডিউরেশনে কিন্তু আমার অ্যাকচুয়ালি দরকার নেই, আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। দেখেন মেইন কজে যেই প্রবলেমটা হয়েছে, যে হেভি রেঞ্জ আছে, আবার এখানে হেভি রেঞ্জের সাথে আবার ক্লাউড বাস্টও আছে। এখন আমি যে কোনো একটা নাম আমি চুজ করব, কারণ এই পুরোটাকে এখানে যে মাল্টিপল ওয়ার্ডগুলো আছে, যেমন এটা একটা বড় ওয়ার্ড, হেভি রেঞ্জ অ্যান্ড ফ্লাডস ইন শিপ্রা রিভার। ওকে, তাহলে এখানে নামও কিন্তু আছে, কিছু নদীর নামও আছে। এখন এই পুরো জিনিসটা তো আমার এখানের মধ্যে এই ডেটাটা থেকে তো আমি ভিজুয়ালাইজ করতে পারবো না। এবার এখানের মধ্যে আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, একটা অপরচুনিটি দেখতে পাচ্ছি। কি ধরনের অপরচুনিটি? হাউ অ্যাবাউট আমি যদি হেভি রেঞ্জ অথবা ফ্লাড যে কোনো একটাকে আমি চুজ করি, আর নদীটাকে যদি আমি আলাদা একটা কলামের মধ্যে নিয়ে যাই, তাহলে আমার জন্য ভালো হলো, আমি নদী নামে আরেকটা কলামের একটা পাইলাম, সেটাকে আমি আরেক ধরনের অ্যানালাইসিস আমি ইউজ করতে পারবো। এই মেন কজের ভিতরে নদীর নামও কিন্তু আছে। আমি দেখতে পাচ্ছি এখানে ব্রহ্মপুত্র আছে, তারপর হচ্ছে গন্দকী, কোশি, জাহ্নবী রিভার, কাপি রিভার, অনেকগুলো ইন্ডিয়ার অনেকগুলো নদীর নাম আছে। এখন কথা হচ্ছে এইটাকে আমরা কিভাবে প্রসেস করব। প্রসেস করার ওয়েটা হচ্ছে, আমি এখানে ফার্স্টে কলামটাকে চুজ করলাম, চুজ করে আমি চলে যাব ট্রান্সফর্মে, গিয়ে আমি এটাকে স্প্লিট করব। স্প্লিট করে আমি করলাম কি, ডেলিমিটার নিয়ে বললাম যে যতগুলো স্পেস আছে, স্পেস অনুযায়ী সবগুলোকে ভাগ করে দাও, ভেঙে ফেলো, দিলাম ওকে। এখন কি হলো, মেইন কজ 1 2 3 4 5 6 অনেকগুলো কিন্তু হয়ে গেছে, এবং যত ভেঙে গেছে অনেকগুলো জায়গায় নাল চলে আসছে। এখন যেটা করতে হবে, যে আমি এখন এখান থেকে হেভি যেটা আছে, এই হেভি রেঞ্জ, এই দুইটা কিন্তু আবার একই জিনিস। আমি যদি আবার এই দুইটাকে মার্চ করি, তাহলে কি হবে, আবার ফ্লাড এবং ব্রহ্মপুত্র একসাথে হয়ে যাবে। তো এইখানে হচ্ছে আমাদের মূল সময়টা লাগে, যে হেভি রেঞ্জগুলো যেগুলো আছে সেগুলোকে, মানে হেভি ওয়ার্ড যেগুলো আছে সেটাকে আমি হেভি রেঞ্জে কনভার্ট করব।
কিভাবে করব? আমি এখানে ক্লিক করে রিপ্লেস ভ্যালু চাবো। এখন আমি এখানের মধ্যে হেভি নামে যেগুলো আছে সেই হেভি নামটা আমি এখানে লিখলাম। এই নামে যেগুলো থাকবে সেগুলোকে আমি করব কি হেভি রেঞ্জে কনভার্ট করে ফেলবো। আমি ওকে দিলে কি হবে, সবগুলো হেভি হয়ে যাবে হেভি রেঞ্জ। আমার এই রেঞ্জ তো আমার দরকার নাই, কারণ আমি তো এই রেঞ্জটা এখানে নিয়ে আসছি। এবার আমি এখানে গিয়ে করব কি, ক্লিক করে রিপ্লেসে গিয়ে বলবো যে রেঞ্জ নামে যা যা আছে সেগুলো ফাঁকা রেখে দাও, ব্ল্যাঙ্ক রেখে দাও, রিপ্লেস উইথে কিছু রাখবো না। তখন হবে ওকে করলে হবে কি, এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। এইভাবে আমরা যখন আরো কয়েকটা পার্ট বাই পার্ট করব তখন আমাদের এই মেইন কজগুলোকে আলাদা করতে পারবো, নদীর নামগুলোকে আলাদা করতে পারবো, ওকে, তারপরে টাইপগুলোকে আলাদা করতে পারবো। অনেক কিছু এখানের মধ্যে করার অপশন আছে, বাট ইট উইল টেক এ লট অফ টাইম। এই জন্য আমি এই প্রসেসের মধ্যে আপনাকে এখন দেখাতে পারবো না, কিন্তু এটা আমার 6-7 ঘন্টার মতো সময় লাগবে। আমি আপনাকে জাস্ট ওয়ে দেখাচ্ছি যে আপনি কিভাবে কাজটাগুলো করবেন। এছাড়া দেখবেন সেম ভাবে ডিস্ট্রিক্টের নামের ক্ষেত্রে কি আছে, অনেকগুলো নাম কমা কমা দেওয়া আকার আছে না। ওকে, আমি স্প্লিট কলামে গিয়ে বললাম ডেলিমিটার, ডেলিমিটার দিয়ে বললাম যে ওকে ফাইন, তুমি হচ্ছে কমা অনুযায়ী তাদেরকে ভাগ করো, ওকে দিলাম। এখন সে কমা অনুযায়ী ভাগ করছে। এবার আপনি হচ্ছে এখান থেকে প্রত্যেকটা ধরে ধরে হচ্ছে আপনি চেক করতে পারবেন যে কোনগুলো আসলে নাল ভ্যালু, কোনগুলো রিপিট হয়েছে, কোনগুলো বানান ঠিক আছে, ভুল আছে কিনা। এগুলো লোকেশনের ক্ষেত্রেও তাই, সেম ভাবে আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। তো এটা অনেক সময় লাগবে, আপনার কাছে প্রসেসটা বললাম কোথায় গিয়ে কোনটা করতে হবে। আমি ধরে নিলাম যে কাজগুলো করে ফেললাম, ওকে, আমি ডিউরেশনটাও ক্যালকুলেট করে ফেললাম, আমি এখানের মধ্যে যে হিউম্যান ইনজুর যেটা আছে এগুলোকে ঠিকঠাক করে ফেললাম, সবকিছু আমি করলাম, হ্যাঁ, লংজিটিউড ল্যাটিটিউড ঠিক করলাম। এই সবগুলো দেখেন আমি যতগুলো কাজ করছি ডান পাশে দেখেন সবগুলো কিন্তু একটা করে অ্যাড হয়েছে। আপনি আবার ক্লিক করলে এই জায়গায় রেড ক্লিক করলে আবার চলে যাবে। আমি অলরেডি অনেকগুলো কাজ কিন্তু করে ফেলছি আপনার সাথে কথা বলতে বলতে, আর অনেক কাজ আছে। এখন এই পুরো জিনিসটা কাজ শেষ করার পরে আমরা পাই আমাদের মডিফাইড ডেটা, হুইচ ইজ দিস ওয়ান। ক্লিন করার পরে এখন আমরা এই মডিফাইড ডেটাটা হাত দিয়ে শুরু করব। ওকে, তো আমি যদিও এই জায়গাটা পুরোটা করতে পারছি না কারণ সময়ের একটা ব্যাপার আছে, কিন্তু অ্যাটলিস্ট আপনারা একটা আইডিয়া পাইছেন যে আসলে কোন জায়গায় কোন কোন কাজটা করতে হয়। যেমন সিভিআরটি হচ্ছে এটা সংখ্যায় থাকবে, এটা থাকবে আপনার ডেসিমাল নাম্বার, কারণ 1, 1.5, 2, 2.5, 3 এরকম দেওয়া আছে। এইভাবে আমার টাইপগুলোকে ঠিক করতে হবে। এগুলো বেসিক্যালি হচ্ছে আমার একদম থাম্ব রুল, বেসিক কাজ। ভিতরে তো আরো কাজ আছে, বেসিক কাজগুলো হচ্ছে আমাকে ফার্স্টে ডেটা টাইপ চেক করতে হবে, মিসিং ডেটাগুলো দেখতে হবে, এররগুলো দেখতে হবে, দরকার হলে সেগুলোকে বাদ দিতে হবে অথবা রিপ্লেস করতে হবে। এই কাজগুলো অথবা স্প্লিট করতে হবে, স্প্লিট করে সেগুলোকে আবার চেক করে সেগুলোকে দরকার হলে মার্জ করতে হবে। এই কাজগুলো করার পরে বা পিভট করতে হবে, আনপিভট করতে হবে, ফরম্যাটিং করতে হবে, লটস অফ ওয়ার্কস আর দেয়ার এই জায়গায়। দেন আপনি সব শেষ করার পরে তখন মনে হবে যে না আর কিছু দরকার নাই, অনেক করছি। দেন আপনি হোমে গিয়ে ক্লোজ এন্ড অ্যাপ্লাই যখন ক্লিক করবেন তখন আপনার এই মডিফাইড ডেটাটা কোথায় যাবে, আমি যখন ক্লিক করলাম এখন সে গিয়ে এই যে ডান পাশে ডেটা আছে না, ডেটা এই জায়গায় আমি অ্যাপ্লাই চেঞ্জ হচ্ছে, এইখানে দেখবেন ডান পাশে এসে জমা হয়েছে। যদি এখানের মধ্যে অনেক উইয়ার্ড জিনিসপত্র চলে আসছে, এখন আমরা আস্তে আস্তে এই নিয়ে কাজ শুরু করতে পারি। বাট তারপর আমরা কাজ করব না, আর অনেক জিনিস আছে আর কি, আমরা মডিফাইড ডেটা নিয়ে কাজ করব। এইখানে ডেটার ডান দিকে চলে আসছে। এখন এখানে একটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে এই যে আমি মডিফাই করলাম, হ্যাঁ, আমি আপনাদেরকে একটা সংক্ষেপে বোঝানোর জন্য আপনাকে একটা জিনিস, একটা গ্রাফ দেখাই। এই গ্রাফটা আমি মানে কি বলে পাওয়ার পয়েন্টে তৈরি করতে চাইছিলাম বাট সময় পাই নাই। আমার অ্যাকচুয়াল র ডেটাকে আমি নিলাম, দেন আমি এটাকে ট্রান্সফর্ম করলাম পাওয়ার বিআইতে নিয়ে। দেন আমি এই ট্রান্সফর্মের মধ্যে কিছু কলাম অ্যাড করছি, কিছু কলামকে আমি রিমুভও করছি। আবার আমি এখানের মধ্যে কিছু আউটলায়ার বা মিসিং ডেটাগুলোকেও আমি বাদ দিছি বা এররগুলোকে বাদ দিছি বা রিপ্লেস করছি। এখন প্রশ্ন হচ্ছে এই যে কাজগুলো করার পরে আমি যখন একটা মডিফাইড ডেটা এই জায়গার মধ্যে আমি পেলাম, এই ডেটাটা কি আমার র ডেটার উপর কোনো ইম্প্যাক্ট ফেলতেছে কিনা? উত্তর হচ্ছে না, ফেলবে না। কারণ র ডেটা এক্সেল ফরম্যাটে আছে, সিএসভি ফরম্যাটে আছে, আপনার হার্ড ডিস্কে আছে, ওইটা ওই জায়গায় পড়ে আছে। আপনি যখন র ডেটাকে ট্রান্সফর্মে নিয়ে যাবেন তখন মূলত পাওয়ার বিআই এই ডেটাকে টেম্পোরারি, আমরা বলি না যে পিসিতে র্যাম যেমন র্যান্ডম অ্যাক্সেস মেমোরি টেম্পোরারি কাজ করে, পিসি অফ করে দিলে সবগুলো আবার চলে যায়, মুছে যায়, যতক্ষণ না আপনি হার্ড ডিস্কে সেভ করতেছেন। ঠিক সেম কাজটা এখানে হচ্ছে।
ট্রান্সফর্মে আমি যতগুলো কাজই করি না কেন সবগুলো হচ্ছে শুধুমাত্র পাওয়ার বি এর যে প্ল্যাটফর্মটা সফটওয়্যারটার ভিতরে হচ্ছে, মূল ডেটায় আমার কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে না। এবং আমি যদি এখান থেকে কিছু কলাম অ্যাডও করি আমার মূল ডেটায় অ্যাড হবে না, কিছু রিমুভ করি মূল ডেটায় কোনো ক্ষতি হবে না। আমি যদি আমার মডিফাইড ডেটা যখন আমি নিয়ে আসবো তখন এই ডেটা আর র ডেটার মধ্যে একটা বিস্তর ফারাক থাকবে যখন আমি ক্লিন করে নিয়ে আসবো। এখন কথা হচ্ছে যে আমি যখন এটাকে মডিফাই করলাম, করার পরে আমি যদি এটাকে হার্ড ডিস্কে যদি সেভ করতে চাই, খুব স্বাভাবিক যে আপনি চিন্তা করবেন আমি এত কষ্ট করে ট্রান্সফর্ম করলাম, আমার এই ডেটাগুলোকে সেভ করা দরকার। এখন এখানে কি করব, আমি জাস্ট সুন্দর মতো এখানে যাব, গিয়ে আমি এই যে দেখেন টেবিল ভিউতে আমি মডিফাই করার পরে এখানে এগুলো আসছে। আমি করব কি, এখানে অনেকগুলো ওয়ে আছে, আমি আপনাকে একদম সিম্পলেস্ট ওয়েতে দেখাচ্ছি। রাইট ক্লিক করে আমি করব কি কপি টেবিল করব। কপি করার পরে আমি করব কি এখানে গিয়ে একটা নতুন এক্সেল ফাইল খুলবো, খুলে পেস্ট করব। আমার মডিফাইড ডেটা এখানে চলে আসছে। তা আমার আর ঝামেলা করার দরকার নাই। আমি আপনাদেরকে যে মডিফাইড ডেটাটা দিলাম, আমি সব ক্লিন করার পরে তারপর আমি ওইভাবে কপি করে টেবিল পুরোটা কপি করে এখানে পেস্ট করে আমি ছেড়ে দিছি, দিয়ে আমি সেভ করে রাখছি এটা ক্লিন ডেটা। কারণ আমি জানি যে এরপর আমার আর ক্লিন করার কিছু নাই, যা করা করে ফেলছি। এখন আমাকে বলেন যে এতক্ষণ ধরে যা বললাম তাতে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা বুঝতে? কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। জি ভাইয়া, প্রবলেম হচ্ছে যে বিষয়গুলো বুঝবো, মানে স্টেপ বাই স্টেপ বুঝতে হবে যে কোনগুলো আউটলেয়ার, আমাকে কি বাদ দিতে হবে, কি রাখতে হবে, কি নিতে হবে, অ্যাকচুয়ালি আমার গোলটা কোথায়, এই গোলটা অনুযায়ী আমাকে মানে কাটছাট দিয়ে 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 স্টেপ বাই স্টেপ প্রসেসিং করে করে নিয়ে যাওয়া, এই জিনিসগুলো আসলে মানে ইটস টেক লট অফ টাইম, মানে বিহাইন্ড দ্য এক্সপেরিয়েন্স। ইয়া, ইন এ সেন্স ট্রু, এটা সময় লাগবে। এবং আপনি যে ডেটা টাইপগুলো আপনাকে বুঝতে হবে বা কিভাবে আপনি ডেটাগুলোকে, মনে হচ্ছিল যে আপনি যখন ডেটাগুলোকে ক্লিন করতেছিলেন তখন আর কি আসলে ওটার মধ্যেই থাকি, আসলে ওটাই জানা বেশি দরকার মনে হচ্ছে যে এটা আমি তো ওইটাই বললাম, আমি শুরুতে কিন্তু এটাই বলছি। হ্যাঁ, কিন্তু তারপরে বললেন যে এটা একটা 6-7 ঘন্টার জার্নি, তখন মনে হচ্ছে যে আসলে এটা তো ইম্পসিবল, কি করে এটা। না আপনি দেখেন আমি যদি একটা করে কলাম করে ধরে যদি কাজ করি তাহলে কত সময় লাগতেছে। আরেকটা জিনিস আমি প্রথমে ভাবছিলাম যে আপনি প্রথমে বললেন যে এটা 6-7 ঘন্টা লাগছে আপনাকে প্রসেসিং করে, আমি ভাবছিলাম হয়তো ডেটাগুলো বিভিন্ন সাইটে এমন ভাবে বিক্ষিপ্ত ভাবে ছিল যেটা আপনার আনতে ওইভাবে অনেক সময় লাগছে, কিন্তু এটা এখনই এরকম সময় লাগতেছে আসলে। মানে আপনাকে আমি একদম ইনস্ট্যান্টলি দেখাচ্ছি যে কি পরিমাণ সময় লাগতে পারে শুধুমাত্র ডেটা প্রসেসিং এর ক্ষেত্রে। ড্যাশবোর্ড বানানো কোনো ব্যাপার না, মানুষজন মনে করে যে পাওয়ার বিআই মানে হচ্ছে ড্যাশবোর্ড বানানো, ইটস কমপ্লিটলি রং। মানে এই জিনিসটা মানুষজন বুঝেই না। আমি অনেককে জিজ্ঞেস করছি, অনেকের সাথে কথা বলছি, মানুষজন কি মনে করে জানেন, ও পাওয়ার বিআই ওই ডেটা থাকবে, ডেটাকে আমি হচ্ছে গ্রাফ তৈরি করব, এক্স ওয়াই বসাবো, সুন্দর করবো। নো 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 নো, ওইটা 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 হইলে তো তাহলে ঘরে ঘরে অলিতে গলিতে পাওয়ার বিআই এক্সপার্ট থাকতো। ইটস নট অ্যাবাউট জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ। এখানে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ডেটা প্রসেসিং করা। এই প্রসেসিংটা ঠিকভাবে না করলে আপনি কোনোভাবেই আপনি পারবেন না। ওইটাই দেখলাম যে ডেটা প্রসেসিং এর জন্য আমাকে আসলে আমার গোল অনুযায়ী আগাইতে হবে। আমি আসলে কি চাচ্ছি তো সেটাকে বুঝে আমাকে ওই আউটলেয়ার গুলো বাদ দেয়া বা কিছু অ্যাড করা, নতুন কলাম। হ্যাঁ, এখন আপনি আপনার অ্যানালাইসিসের জন্য আপনি তখন নতুন কলাম তৈরি করবেন। আমি যেমন একটা কলাম তৈরি করছি ডিউরেশনের, এটা হচ্ছে আমি ওই জায়গায় বুঝতেছি যে আমি ওই ডিউরেশনের ওয়ার্ড ভ্যালুগুলো ধরে ধরে আমার চেঞ্জ করা সম্ভব না, তাহলে আমি একটা ক্যালকুলেশন বসাচ্ছি। আমি উপরে যে একটা ইকুয়েশন লিখছি এটা কিন্তু একটা সিম্পলেস্ট ড্যাক্স ফাংশন, এটা কিন্তু ড্যাক্স ফাংশনের একটা অংশ, বাট সিম্পলেস্ট ফরম্যাট। এরকম আরো অনেকগুলো ফরম্যাট আছে। যখন আমরা এই ইকুয়েশন দিয়ে যখন কাজগুলো করব তখন আমি মাল্টিপল কিছু কলাম আমি তৈরি করতে পারবো। যেমন ধরেন আমি কথা প্রসঙ্গে একটা জিনিস মনে হলো, আমার যে মডিফাইড ডেটায় আমি কয়েকটা কলাম এখানে অ্যাড করছি, যার মধ্যে আমি যদি একটু উপরের দিকে যাই, যে আমি এখানের মধ্যে এরিয়া এফেক্টেড, আচ্ছা এটা না, মেইন কজ তার সাথে রিভার। আমার কাছে চিন্তা হয়েছে যে আচ্ছা মেইন কজের মধ্যে রিভার আছে, এগুলোকে আমি আলাদা করে ফেলি।
আমি যেগুলো ডিস্ট্রিক্ট ছিল সেটাকে এখান থেকে কিছু অংশ আমি প্রদেশেই ভাগ করছি, মানে ইন্ডিয়ার প্রদেশেই ভাগ করছি, এরিয়াগুলোকে ভাগ করছি। তাহলে এই কয়েকটা 2টা কলাম আমি অ্যাড করছি। আরেকটা জিনিস অ্যাড করছি, এটা হচ্ছে টোটাল এফেক্টেড পিপল। এই টোটাল এফেক্টেড পিপল আমি কি করলাম, যে হিউম্যান কতজন মারা গেছে, কতজন আহত হয়েছে এবং কতজনকে ট্রান্সফার করা হয়েছে, এই 3 টাইপই তো আমার টোটাল এফেক্টেড, তাই না? এই 3টাকে আমি আবার যোগ করে আমি একটা কলাম তৈরি করছি। এই কলামটা কিন্তু আগে ছিল না। এখন প্রশ্ন হতে পারে যে ভাই আপনি কেন এই কাজটা করলেন? দেখেন, যদি কখনো আপনার বস বলে যে আমার এই হিউম্যান যতগুলো মারা গেছে এরা টোটাল এফেক্টেডের কত পার্সেন্ট, আপনি কি করবেন? আপনার তখন এটা লাগবে না? যদি বলে যে হিউম্যান ইনজুর্ড হয়েছে টোটাল বা এরিয়া ওয়াইজ টোটালের কত পার্সেন্ট, আপনার তখন এই টোটাল লাগবে না? তো আপনি যখন অ্যাগ্রেগেট ফাংশনে যাবেন, হুইচ মিনস অ্যাভারেজ, তারপর পার্সেন্টেজ, বা ধরেন আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা মিন ম্যাক্স, ওগুলা করতে গেলে যখন আপনাকে আলাদা করে কিছু কলাম তৈরি করে নিতে হবে। আবার কিছু আপনাকে কুইক কি বলে এটাকে কুইক মেজার বের করতে হবে। সো আমি কিন্তু এখানের মধ্যে কয়েকটা এক্সট্রা কলাম তৈরি করছি, আবার কিছু কলামকে বাদও দিয়ে দিছি। আর একটা জিনিস হচ্ছে, প্রথমে আপনি যে কথাটা বললেন যে এই যে কখন কোন কাজটা করব, কিভাবে করব, এটার জন্য আমার সবচেয়ে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট স্ট্যাটিস্টিক্স উপর আপনাকে একটা ভালো দখল থাকতে হবে। এইটা ছাড়া আপনি পারবেনই না। আপনি ডেটা সায়েন্সের যে কোনো সেক্টরেই কাজ করতে যান না কেন, সেটা ডেটা অ্যানালিস্ট হোক, বিজনেস অ্যানালিস্ট হোক, ডেটা সায়েন্টিস্ট হোক, আপনি ইভেন প্রোগ্রামিং করেন, আপনি ইভেন ভিজুয়ালাইজ করেন, এভরিথিং যেখানে যান আপনাকে ওই অ্যানালাইসিস বের করতে স্ট্যাটিস্টিক্স লাগবে। নাহলে আপনি তো কোনো ডেক্স ফাংশন লিখতে পারবেন না। ডেক্স ফাংশন কিসের উপর লিখবেন? ইকুয়েশন উপর লিখতে হবে না। ইকুয়েশন কোত্থেকে আসবে? স্ট্যাটিস্টিক্সের মডেল থেকে আসবে না। দেখেন, ইচ এন্ড এভরিথিং ইজ কানেক্টেড, সুতার সাথে সুতার মতো করে বাঁধা, একটা ছাড়া একটা হবে না। আচ্ছা দেখ, এগুলা কথা বলে সময় নষ্ট করতে যাচ্ছি না। আমি এই পর্যন্ত যদি আপনারা বুঝে থাকেন, আমি একটু কাজ করি, আমি এটাকে একটু ক্লোজ করে দিই, ঠিক আছে? ক্লোজ করে আমি মডিফাইড ডেটাটা আগে নিয়ে আসি। আমি আবার নতুন করে ওপেন করে আমি মডিফাইড ডেটা নিয়ে আসি। এখন আমরা ভিজুয়ালাইজে যাব, ঠিক আছে? এতক্ষণ ধরে আপনাদেরকে আমি জাস্ট একটা আইডিয়া দিলাম যে আমি প্রসেসিংটা করতে গেলে আমার কেন এত সময় লাগতেছে, কি কি জিনিস আমাকে কনসিডারেশন নিতে হবে, কিভাবে কাজটা করতে হবে। আমি এবার ব্ল্যাঙ্ক রিপোর্ট আবার আগের মতো নিলাম, নিয়ে এইবার আমি আমার ক্লিন ডেটাকে আমি ইম্পোর্ট করে নিয়ে আসলাম। এখন ক্লিন ডেটাকে ইম্পোর্ট করতে গেলে ঠিক আগের মতন একটা পপ আপ উইন্ডো চলে আসবে। এখন এখানে যেহেতু আর কোনো কিছু দরকার নাই, আমি এই জন্য আর কি ট্রান্সফর্মে যাচ্ছি না। তারপর আমি একটু ট্রান্সফর্মে যাই, দেখি কি আছে, আসলে কোনো ভুল আছে কিনা। এই তো শুরুতে একটা ভুল পাইছি, সেটা হচ্ছে কি, খেয়াল করে দেখেন, এখানে আপনার প্রত্যেকটা কলামের নামের নিচে একটা কালার আছে সবুজ রঙের, তার পাশে একটা গ্রে সাইন আছে। এই গ্রে সাইন হচ্ছে 59টা এমটি ভ্যালু আছে। এখন আমার কাজ হচ্ছে, আপনি এই 59টা এমটি ভ্যালু যে কোনো জায়গা থেকে বাদ দিতে পারেন। আপনি ধরেন হচ্ছে লেটসে আপনি লংজিটিউড ল্যাটিটিউড থেকে আপনি বাদ দিতে পারেন, যে কোনো জায়গা থেকে বাদ দেওয়া সম্ভব। তো করতে হবে কি, এখানে গিয়ে রিমুভ এমটি ক্লিক করলাম, এখন সবগুলো থেকে রিমুভ হয়ে গেছে। এটা আমার একটা কাজ। স্টার্ট ডেট, এটা ডেট টাইম দেওয়া আছে, ফাইন। স্টেটের নাম আপনার এখানে ইয়া আকারে দেওয়া আছে, কি বলে যে এ বি সি 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 সি, এই যে ক্যাটাগরিক্যাল ভ্যালু দেওয়া আছে টেক্সট আকারে। এটা আমার লংজিটিউড ল্যাটিটিউড দেওয়া আছে, এগুলো আমি অলরেডি ঠিক করে রাখছি। তারপর আমি আবার একটু চেক করে যাই, ঠিক আছে? চেক করাটা ভালো, নাহলে দেখা যাবে কি প্রবলেমটা কোথায় হবে জানেন, যে আপনি নিউমেরিক কোন একটা কলামকে আপনি আপনার গ্রাফে বসাচ্ছেন, কিন্তু পাওয়ার বিআই যদি ওটাকে কোনো না কোনো ভাবে যদি এটাকে একটা স্ট্রিং ডেটা হিসেবে নিয়ে নেয়, তাহলে কিন্তু আপনার গ্রাফ আর হবে না ওই জায়গার মধ্যে। সো ওইগুলো একটু আমাকে চেক করতে হবে যে হিউম্যান ফ্যাটালিটি ইন্টিজার ভ্যালু আছে, হ্যাঁ আছে, ওকে ফাইন। অ্যানিমাল ফ্যাটালিটি, এটা হচ্ছে আইডি নাম্বার দেওয়া আছে, ইয়ার হচ্ছে নাম্বারে দেওয়া আছে, ইভেন্টস নাম্বারে দেওয়া আছে, মেইন কজ টেক্সটে দেওয়া আছে, রিভারের নাম টেক্সটে দেওয়া আছে, প্রদেশ এরিয়া দেওয়া আছে, ওকে। ডিউরেশন, ওকে, এই পর্যন্ত ঠিক আছে। দেখলাম যে মোটামুটি সবই ঠিক আছে। এবার রিভারে যদি যাই, এখানে একটা জায়গাতে আমি হচ্ছে রেখে দিয়েছিলাম আপনাদের জন্য, সেটা হচ্ছে এরকম। রিভারে যদি ক্লিক করি, এখানে দেখবেন যে গঙ্গা, গোদাবরী, আদিয়ার, ব্রহ্মপুত্র, দিব্রু, জাঞ্জি, ইন্ডিয়ার অনেকগুলো ইয়ে আছে। এখানে খুব সম্ভবত একটা আদার্স নামে থাকার কথা, নাকি এটা বাদ দিয়ে রাখছি? আচ্ছা, ওটা বাদ দিয়ে দিছি, তো দরকার নেই। আদার্স নামে একটা রিভার ছিল, ওটাকে আমি পরে হচ্ছে আদার্স নামে রাখার পরে তারপর সেটাকে আবার বাদ দিছি, তারপর সেগুলো আবার চেঞ্জ করছি। প্রদেশের মধ্যেও কি আছে কিনা দেখি আমি, থাকার কথা না, থাকলেও সেটা খুব একটা ম্যাটার করবে না এখন। আচ্ছা, এখন ধরেন আমার এখানে আর কোনো ধরনের কোনো কাজ নাই, অলরেডি ক্লিন ডেটা। আমি করব কি, এটাকে
ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিলাম, অ্যাপ্লাই চেঞ্জ হচ্ছে, লোড হচ্ছে। হওয়ার পরে এখন কি হলো, আমার ডেটাটা এখানে চলে আসলো ডেটা ভিউতে। এখন আমার সব কাজ হবে এই জায়গাতে, আমার আর এখানে এডিট করার দরকার নেই। এখন আমি হচ্ছে প্রত্যেকটা জায়গা ধরে ধরে আমি চিন্তা করবো যে কার সাথে আমি কাকে কানেক্ট করাবো। আচ্ছা, এখানে আমি রিপোর্ট ভিউতে একটা জিনিস আপনাকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এখানে তো আমি একদম বাম পাশে হচ্ছে ডেটা, তো আমার একটা শিট আছে সেই জন্য এখানে একটা দেখাচ্ছে, আর একটা শিট হলে নিচে এভাবে অ্যাড হইতো। এই শিটের ভিতরে যতগুলো আমার মানে ওই এক্সেল ফাইল বা সিএসভি ফাইলের ভিতরে যে শিটগুলো আছে, এটা যদি আমি এক্সপ্যান্ড করি তাহলে আমার এগুলো দেখাচ্ছে। আচ্ছা, এখানে যদি আমি তাকাই, এখানে দেখবেন যে একটা সামেশন সাইন দেওয়া আছে। এই সামেশন সাইনগুলো একটু তুলে ফেলতে হবে, না হলে হবে কি যে ভিজুয়ালাইজ করার সময় সে টোটাল সামের উপর বেস করে হচ্ছে ভিজুয়াল করবে, যেটা অনেক সময় আমার জন্য ইম্পর্টেন্ট না, মানে যেটা আমার জন্য প্রবলেমেটিক হয়। তো আমি করব কি যে এখানে এটাকে ক্লিক করে এই উপরে কলাম টুলসে, টেবিল টুলসে গিয়ে আমি সামারাইজেশনে এটাকে আমি বলবো কি ডোন্ট সামারাইজ। ওকে, এটাও একই রকম ডোন্ট সামারাইজ। দেখেন এখানেও কিন্তু একটা সময় লাগতেছে আমার, আগে একটু ঠিক করে নিই, নাহলে আমার হচ্ছে ইয়ে আসবে না, মানে ভিজুয়াল ঠিক মতো হবে না। নেটের মনে হয় প্রবলেম হচ্ছে, না স্ক্রিন লক হয়ে আছে একদম। স্ক্রিন লক মানে না, আমি স্ক্রিন আসলে লক হচ্ছে, মানে দেখতে পাচ্ছেন না আমি কিন্তু এখানের মধ্যে সামারাইজেশনে আপনি কোনো কিছু, আমি কোনো অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি। বাকিদের কোনো সমস্যা হচ্ছে? বাকিদের সেম, কোনো কিছু দেখতে পাচ্ছি না, জাস্ট মিটার স্ক্রিনটা দেখা যাচ্ছে। মনে হচ্ছে আপনি জাস্ট এমনি কথা বলতেছিলেন, তাই ভাই আমি দেখতে পাচ্ছি আমার এখানে সঞ্চালন হচ্ছে। আচ্ছা, আমি একটু স্টপ করে আমি আবার ইয়ে করি। আচ্ছা, এটা প্রবলেম না, এটা কোনো সমস্যা না, মাঝে মধ্যে এটা হ্যাং হইতে পারে। আমি আবার শেয়ার করলাম। এখন আমি দেখতে পাচ্ছেন তো আমার পাওয়ার বিআই ডেস্কটপে আমি প্রত্যেকটা জায়গাতে ডান পাশে ডেটার ভিতরে যতগুলো শিট আছে, এই শিটগুলোকে আমি করবো সামারাইজেশনে গিয়ে আমি ডোন্ট সাম দিয়ে রাখতেছি। ডোন্ট সাম আমি চুজ করতেছি, কারণ সামেশন থাকা অবস্থায় আমার ফিগারটা আসবে না। শেয়ার হয়নি। কি বলেন, স্ক্রিন শেয়ার হয় নাই? স্যার দেখা যাচ্ছে। স্ক্রিন শেয়ার করা তো, আমি দেখতে পাচ্ছি যে একাডেমিয়াল লোগোটা। না না না, স্ক্রিন শেয়ার করা, অলরেডি শেয়ার করা। আচ্ছা, কারা কারা আছেন যে স্ক্রিন দেখতে পাচ্ছেন না? আমি দেখতে পাচ্ছি। এখন আসছে, এখন আসছে? আসছে। আচ্ছা, একটু আগে আমি এতক্ষণ কি কাজ করছি, কেউ একজন বলবেন? আপনি ওই সামারাইজ গুলো উঠাচ্ছিলেন, হ্যাঁ, ডোন্ট সামারাইজ। ডোন্ট সামারাইজ করে তুলে ফেলতেছিলাম, কারণ সামারাইজ যেটা বসাইলে আমার মানে ফিগারটা ওইভাবে আসবে না, এই জন্য আমি সামারাইজগুলো তুলে ফেলতেছিলাম। আচ্ছা, এখন আমরা এবার ফিগারে চলে আসবো। অনেক কথা বললাম, ঠিক আছে, এগুলো নিয়ে কথা বলতে গেলে রাত পার হয়ে যাবে। আমি আপনাদেরকে যে পিডিএফ ফাইলটা দিছি, ওই পিডিএফ ফাইলে এখানে একটা জায়গায় আমি দিছি যে যদি আপনার জিওগ্রাফিক ডেটা লোড না হয় তাহলে আপনি এই ভিডিও থেকে, যে কোনো একটা ভিডিও থেকে আপনার সেটিংস ঠিক করবেন। ঠিক করছেন আপনারা? জি ভাইয়া, করেছি। ঠিক করছেন। আচ্ছা, আমি ধরে নিলাম যে আপনাদের ঠিক করা আছে, না হলেও আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। ওই ভিডিও আবার আমি হচ্ছে রিপিট করতেছি না, সময় চলে যাবে। আমি প্রথমে করব কি যে আমি পুরো ওভারঅল যেই ইন্ডিয়ার ডেটাটা, সেই ডেটাটা আমি এখানে নিয়ে আসি, জাস্ট ভিজুয়ালাইজ করি। আমি এখানে দেখবেন ডান পাশে ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে বিল্ড ভিজুয়াল নামে একটা ঘর আছে। এই ঘরে অনেকগুলো টাইপ আছে, যেমন এটা হচ্ছে আপনার স্ট্যাকড বার চার্ট, স্ট্যাকড কলাম চার্ট, ক্লাস্টার্ড বার চার্ট, এগুলো অনেক ধরনের চার্টের টাইপ। এখন এই চার্টের টাইপগুলো কোনটা কি, এটার জন্য আবার একটা আলাদা ক্লাস নিতে হয়, মানে ওটার জন্য আবার থিওরি বা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস নিতে হয়, যেহেতু ওইটা আসলে এখন সম্ভব হচ্ছে না। এটা আমরা হচ্ছে কোর্সের মধ্যে একটা নাজিম অথবা আমি যখন ক্লাস নেই তখন একটা পার্ট থাকে শুধুমাত্র যে ভিজুয়ালগুলা হচ্ছে সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য। 1 থেকে 1.5 ঘন্টা লাগে, একটা ফুল ক্লাস লাগে আমাদের। তো আমি এখানে দেখবেন যে এখানে একটা ম্যাপ নামে ঘর আছে, আমি এখানে ক্লিক করলে এখানে অটোমেটিক্যালি আমার এই পেজ 1-এ এটা চলে আসবে। আমি একটু বড় করলাম। এখন এখানে আমি ডেটাটা ইম্পোর্ট করব, ঠিক আছে? সরি ভাইয়া, আমি মানে আবার ইন্টারাপ্ট করছি। আমার এই স্ক্রিনটা আসলে লক হয়ে আছে, আমি দেখতে পাচ্ছি। আমি মনে হয় রিজয়েন। আপনি এটা, হ্যাঁ, আপনি আমাদের বলতে চাচ্ছেন যে আপনি বের হয়ে সাথে সাথে আবার রিজয়েন করেন। তো এই যে আমি দেখলাম এখানের মধ্যে, এখানে কিন্তু কোনো মানে ইয়া নাই, ফিগার নাই, কোনো ধরনের কোনো ভ্যালু নাই। আচ্ছা, এখন ভ্যালু আমি বসাবো কোথায়? ওই যেটাকে বললাম ড্র্যাগ এন্ড ড্রপ।
সরি ভাইয়া, আমিও একটু বলছি ভাইয়া, আসলেই কি সবাই দেখতে পাচ্ছে কিনা, কারণ আমার নেটটা ভালো বাট আমিও আপনারটা দেখতে পাচ্ছি না। মানে দেখতে পাচ্ছি, মানে লক হয়ে আছে আর কি, এখন আসছে আর কি। আহ, স্মুথলি দেখতে পাচ্ছি। আর দুজন বলছেন, হ্যাঁ, সঞ্জিতা আর একজন একটু আগে বললেন, বাকি যা আমি কিন্তু দেখতে পাচ্ছি কখনোই এমন হয়নি যে বন্ধ ফ্রিজিং ছিল, সবসময় সঞ্চালন চলছিল। হ্যাঁ আমিও দেখতে পাচ্ছি, সমস্যা হয়নি। হ্যাঁ কিন্তু দেখতে পাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা ভাইয়া, আমিও হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ, আবার একটু rejoin বের করি। হয়ে আবার সাথে সাথে জয়েন করেন। এখন এখানে আমি করব কি, আমি একটা জিওগ্রাফিক ডেটা আমি এখানে বসাবো। আপনি দেখবেন যে এখানে যতগুলো আমি অপশন দেখতে পাচ্ছেন, এটা নিচে একটা ঘর আছে, এখানে এই জায়গা হচ্ছে আমাদের মূল ডেটাটা বসাইতে হয়। এখানে প্রথম হচ্ছে লোকেশন। যদি আমার লোকেশনের ডেটা, ধরেন কোন একটা প্লেসের নাম যদি দেওয়া থাকে, আমি ওই কলামটা এখানের মধ্যে ড্র্যাগ করব। যেহেতু আমার ওই কলাম নাই, আমার আছে কি কি আছে, ল্যাটিটিউড এবং লঞ্জিটিউড। তো আমি দেখি এখানের মধ্যে কোথায় আছে, এই যে ল্যাটিটিউড, ল্যাটিটিউডের ঘরটা টেনে ল্যাটিটিউডে বসাবো, আর লংজিটিউডের ঘরটা টেনে লংজিটিউডে বসাবো। যখনই বসাবো তখনই দেখেন আমার খুব সুন্দর, আমি একদম পুরা নদীর মানে ফ্লাডের লোকেশনগুলো আমি পেয়ে গেছি একদম, দেখছেন? আচ্ছা, এখন প্রত্যেকটা কিন্তু আপনার একই কালার এবং প্রত্যেকটা কিন্তু একই শেপে আছে। এখন ধরেন আমি চাচ্ছি যে আমার তো সিভিয়ারিটি ভ্যালু আছে, তাই না? আমি একটু যদি ডেটার এখানে যাই, আপনি দেখবেন যে আমার এই সিভিয়ারিটিটা কিরকম, সিভিয়ারিটি মানে আমার এই ফ্লাডটা আসলে কতটুকু ভালো খারাপ, মানে কতটুকু সিভিয়ারনেস আর কি। এখানে আপনি দেখবেন 0.51, 1.52 এই ভ্যালু চারটা আছে। আমি এক কাজ করি যে এখানে আমি যদি সিভিয়ারনেসটা এখানে বসাই, তাহলে সিভিয়ার যদি কম হয় তাহলে বাবলটা ছোট হবে, সিভিয়ার যদি বেশি হয় বাবলটা বড় হবে। আমি করব কি, এই যে বাবল সাইজ যেটা আছে এইখানে গিয়ে আমি সিভিয়ারিটিটাকে অ্যাড করে দিব টেনে। এখন কি হলো, এখন দেখেন এখানে বাবল কিন্তু সাইজ চেঞ্জ হয়ে গেছে, এবং আপনি দেখবেন যে কয়েকটা জায়গায় বাবল ছোট আছে, কয়েকটা জায়গায় বড় আছে। ছোট বড় দেখাচ্ছে, হ্যাঁ দেখেন এটা কিন্তু ছোট, এটা কিন্তু বড়, এটা 4, এটা হচ্ছে 3। এটাকে আমরা আরেকটা ভাবে করতে পারি, সেটা হচ্ছে আমি যদি এখানে যদি কালারটা কোথায়, লেজেন্ড, আমি যদি লেজেন্ডে গিয়ে যদি সিভিয়ারিটিটা অ্যাড করি, তাহলে আমার এখানে কালারের শেপ দেখাচ্ছে। মানে কালার শেপ বলতে হচ্ছে এখানে প্রত্যেকটার আবার হচ্ছে পাই চার্ট আকারে দেখাচ্ছে। তো আমি এই সিভিয়ারিটিটা এখান থেকে বাবলটাকে বাদ দিয়ে যদি রাখি, তাহলে হবে কি যে আচ্ছা ওটাই ভালো ছিল, ওটাই ভালো ছিল, বাবল সাইজই ভালো ছিল। কাউন্ট, তাহলে আমি এখান থেকে একটা পেলাম, ঠিক আছে, এইটা একটা পেলাম। এটাকে আমরা চাইলে আরো অনেক ধরনের কাজ করতে পারি, সেটা আমরা পরে যাসি। আমরা একটু এখানে যেহেতু এটা পুরোটাই যেহেতু আমার কাভার করে ফেলছে জায়গাটা, হ্যাঁ, তো আমি এটাকে এখানে এইভাবে রেখে আমি একটা প্লাস সাইন দিয়ে একটা নতুন পেজে যাই। এবার নতুন পেজে আমরা এবার আমাদের যে অবজেক্টিভ আছে সেই অবজেক্টিভটা আমরা একটু খুঁজে বের করি। ওকে, সো আমাদের অবজেক্টিভের মধ্যে আমি একটা কোশ্চেন করছিলাম, ঠিক আছে। দেখেন প্রথমে হচ্ছে ফ্লাড সিভিয়ারিটি লেভেল বেসড অন লোকেশন, আমাদের জিওগ্রাফিক লোকেশন, এটা চেক। নেক্সট হচ্ছে নাম্বার অফ ইভেন্টস বেসড অন ইয়ার, বছরের সাপেক্ষে আমরা দেখব ইভেন্টগুলো কয়টা করে হয়েছে। এখন এটার জন্য আমার কি কি লাগবে, মানে এই কোশ্চেনগুলো আমি আনসার করতে চাচ্ছি। আমার কি দরকার, আমার দরকার হচ্ছে ইভেন্ট আর হচ্ছে ইয়ার। আমি এখানে আরেকটা জায়গায় আপনাকে সহজ করে দিই, এটা আর কি আপনার সহজে বোঝার জন্য। নাম্বার অফ ইভেন্টস বেসড অন ইয়ার, আমার এক্স এক্সিসে আমি বসাবো ইয়ার, ওয়াই এক্সিসে বসাবো নাম্বার অফ ইভেন্টস। এবার আমি করব কি, আমি এখানে একটা ক্লাস্টার বার চার্ট আমি নিব, নিয়ে আমি একটু বড় করি, বড় করে আমি এখানের মধ্যে বলছি কি এক্সেল বসাবো ইয়ার আর এটাকে বসাবো ইভেন্টস। এটা আমার অলরেডি ডান হয়ে গেছে, এটাকে আমি হচ্ছে এটা ডান। আচ্ছা, এখানে হচ্ছে ইয়ার এবং এক্স এ হচ্ছে ইয়ার বসবে আর ওয়াইতে নাম্বার অফ ইভেন্টস। ওকে, সো আমি এক্স এ ইয়ারটাকে বসাই, ওকে, আর ওয়াইতে বসাবো নাম্বার অফ ইভেন্টস। এখন এটা আমার কি দাঁড়াচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে এটা আমি কাউন্ট অফ ইয়ার না দিয়ে আমি এখানের মধ্যে ডিস্টিংক্ট দিয়ে দিই। এটা এইভাবে না করে আমি যদি
চার্টটা চেঞ্জ করি, কোন চার্টটাতে আমার আসলে বেটার ভালোভাবে শো করবে এটা যদি আমি একটু দেখি। আমি এখানের মধ্যে কয়েকটা জায়গায় আমি একটু ট্রাই করে দেখব, তারপর আমি ওইটাকে চুজ করব। আচ্ছা, ইভেন্ট হচ্ছে নাম্বার অফ ইভেন্টস, কাউন্ট অফ ইয়ার, ইয়ারটাকে ওয়াইতে নেই, ইভেন্টটাকে এখানে এক্সে নেই। এখন আমরা যেটা পাইলাম যে এখানে লম্বালম্বি করি। আচ্ছা, এখন যেটা আমরা দেখতে পাচ্ছি খেয়াল করে দেখবেন, নিচে হচ্ছে ইয়ার 19 কত, এটা 20 থেকে শুরু হয়েছে 2020 পর্যন্ত। আর এই যে লম্বা লম্বা যে আমি বার দেখতে পাচ্ছি, এটা মূলত হচ্ছে আমার কাউন্ট অফ ইভেন্টস, কয়টা করে ইভেন্ট হয়েছে। আমি যদি এখানে মাউসটা ধরি দেখবেন যে এখানে বলছে 2023 সালে 145টা ইভেন্ট হয়েছে, টোটাল বন্যার ইভেন্ট। 2014তে 102টা ইভেন্ট হয়েছে, 2015তে 121টা ইভেন্ট হয়েছে। তাহলে আমি এই চার্টের মাধ্যমে টোটাল ইয়ার একটা হিসাব পাচ্ছি। তো এইটা আমি এখানে রেখে দিলাম, ঠিক আছে, এটা আমরা পরে হিসাব করব, ছোট করে দিলাম। এইটা আমার ডান। এরপর হচ্ছে যে আমি যদি কতদিন ধরে ডিউরেশন ছিল আমার যে বন্যাটা, তার সাথে সিভিরিটি কতটুকু ছিল, কোন ধরনের বন্যার সিভিরিটি বেশি ছিল, সেটা যদি আমি বের করতে চাই তাহলে কি করব। এটা ধরনের একটা কোশ্চেন আপনার মাথায় আসলো যে আচ্ছা, আমরা তো এখানে সিভিরিটির একটা ভ্যালু দিছি যে কোনটা কম সিভিয়ার কোনটা বেশি সিভিয়ার। এখন ধরেন আমরা নর্মালি যেটা বুঝি, আমাদের কমন সেন্স যেটা বলে, যেই বন্যা বেশি দিন স্থায়ী থাকে সেই বন্যার সিভিরিটি বেশি, যেই বন্যা কম দিন স্থায়ী থাকে সেটার সিভিরিটি কম। এই হাইপোথিসিসটাকে আমরা যদি টেস্ট করতে চাই, আমরা করব কি, একটা গ্রাফ তৈরি করি, সেটা হচ্ছে এক্স এক্সিস সিভিরিটি আর ওয়াই এক্সিসের নাম্বার অফ ডিউরেশন দিয়ে বসায় চেক করি। আমি করলাম কি, এইটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আরেকটা গ্রাফ নিয়ে আসলাম, খুবই ইজি, দেখেন একদম কপি পেস্ট করে নিয়ে আসলাম। এই জায়গাতে করব কি, আমরা একটু চেঞ্জ করব, যেহেতু আমাদের সেকেন্ড যেটা, এটাকে আমরা চেঞ্জ করব। এখানে আমরা মূলত কি রাখবো, এক্স এ রাখবো সিভিরিটি, ওয়াইতে রাখবো নাম্বার অফ ডিউরেশন। আমি এখানে এক্স দিয়ে রাখবো সিভিরিটি, সিভিরিটি কোথায় আছে, ওয়াইতে রাখবো হচ্ছে ডিউরেশন, ডিউরেশন নিউ। ওকে, এখন এইটা আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে 0.5 সিভিরিটি হচ্ছে 100টা, 1 সিভিরিটি হচ্ছে 400-র কাছাকাছি, যদি মাউস পয়েন্টার নিয়ে যাই 382টা অ্যাকচুয়ালি। সিভিরিটি 1.5 হচ্ছে 260টা, মানে আমার এই পুরো ডেটার উপর যদি বেস করে বলি আর কি। আর সিভিরিটির 2 হচ্ছে 196টা। তাহলে এখান থেকে আমি একটা ইনফরমেশন আমি পেয়ে গেলাম। আপনারা কি বুঝতে পারতেছেন আমি কত ইজিলি আমি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে কাজটা করতেছি? হ্যালো, আপনারা আমার সাথে আছেন নাকি চলে গেছেন? দেখেন, এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করা কিন্তু খুব পানির মতো সোজা হয়ে গেল। খালি আপনাকে চিন্তা করতে হবে যে আমি অ্যাকচুয়ালি কি বের করতেছি এবং আমি কোথায় এক্স এ কি বসাবো, ওয়াইতে কি বসাবো। এখন এক্স এ আপনি কোনটা বসাবেন, ওয়াইতে কোনটা বসাবেন, এটা কিন্তু আমি এখন আপনাকে বলতেছি না, কারণ এইটা ব্যাখ্যা করতে গেলেও একটা লম্বা সময়ের প্রয়োজন, এটা ওই আলাদাভাবে ব্যাখ্যা করতে হবে। যখন গ্রাফ এবং চার্ট নিয়ে ডিসক্রাইব করতে হয় তখন আসলে ওই জায়গাতে আমাদের ব্যাখ্যা করতে হয় যে কোন ধরনের চার্ট, কোন ধরনের গ্রাফ কোথায় ইউজ করব, কোন জায়গায় ক্যাটাগরিক্যাল ডেটা ইউজ করব, কোথায় নিউমেরিক্যাল ডেটা ইউজ করব, বার চার্ট কোনটা হবে, ক্লাস্টার্ড বার চার্ট কোনটা, স্ট্যাকড বার চার্ট কোনটা, এগুলা এখন আপাতত আজকের মানে ওয়ার্কশপে আসলে এটা খুবই ডিফিকাল্ট আসলে বলা। এটার জন্য আলাদাভাবে আসলে ওই আমরা যখন কোর্স করে কোর্সের মধ্যে আমরা যখন এক্সপ্লেন করি। তো এটা কিন্তু আমি পেলাম। এবং খেয়াল করে দেখেন একটা মজার জিনিস, আমার ডেটা যদি র ডেটা থাকতো আমি জীবনে এরকম গ্রাফ তৈরি করতে পারতাম না। অনেক জায়গাতে মিসিং থাকতো, অনেক জায়গাতে গ্রাফ আমার সই করতো না। কিন্তু যখন আমি মডিফাইড করে ফেলছি, ওই যে আমার প্রসেসিং এ সময় দিছি, ওইটা করার পরে এখন আমার ড্র্যাগ এন্ড ড্রপ করতে কোনো সমস্যা নাই, ধাম করে ফেলতে পারবো। আমরা তাহলে পরেরটা দেখি, ডিউরেশন সিভিরিটি আমরা চেক করলাম, এটা চেক। ইয়ার ওয়াইজ সিভিরিটি, এখন ধরেন আমি চিন্তা করলাম যে প্রতি বছরই তো হচ্ছে, আচ্ছা তাহলে কোন বছরে বেশি খারাপ বন্যা হয়েছিল, কোন বছরে কম খারাপ বন্যা হয়েছিল, এটা আমরা একটু বের করি বছর অনুযায়ী। তাহলে আমরা এক্স এক্সিসে বছরকে রাখবো, ওয়াই এক্সিসে সিভিরিটিকে রাখবো, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে এক্স এক্সিসে বছরকে রাখা হয় কি, মানে আমরা যখন বার চার্ট করি টাইম সিরিজ ডেটা অনুযায়ী এক্স এর দিকে সবসময় সময়কে রাখা হয়।
অলমোস্ট সব কেসে, এবং দেখবেন আমি সবগুলোতে কিন্তু এক্স এক্সিসে ইয়ারকে বসাইছি। তা আমার কিন্তু এখানে অলরেডি একটা আছে এক্স এক্সিসে ইয়ার, ওটাকে আমি কপি করে পেস্ট করে আমি নিচে নিয়ে আসি। আমার দরকার কি এখানে ওয়াই এক্সিসে ইয়ার আছেই, আমার কি প্রয়োজন, আমার প্রয়োজন হচ্ছে নাম্বার অফ সিভিরিটিকে ওয়াইতে বসানো। তা আমি এখানে ওয়াইকে বাদ দিয়ে আমি নাম্বার অফ সিভিরিটি আমি কোথায় রাখছি এটা, এস। ওকে, এখন এখানে আমি যদি এখানে একটা দেখেন উপরে একটা ফোকাস মোড নামে একটা আইকন আছে, এখানে ক্লিক করলে ফোকাস মোড দেখাবে পুরোটা। সিভিরিটি যদি আমি কাউন্ট করি তো দেখতে পাচ্ছি যে 2000 মোটামুটি 13 পর থেকে আপনার, আচ্ছা কাউন্ট অফ সিভিরিটি না দিয়ে আমি কাউন্ট অফ ডিস্টিংক্ট দিই, এখন আপনার বোঝা যাবে। মানে ওটা তো সব আমার 2, 3 এগুলো সব যোগ করছে, কাউন্ট করছে, কিন্তু আমি এখানে যখন আমি ডিস্টিংক্ট দিলাম তাহলে সিভিরিটির ভ্যালুগুলো আমাকে দেখাচ্ছে 1, 2, 3, 4 পর্যন্ত। সো আমি দেখতে পাচ্ছি যে এইখানে সিভিরিটি 3 হচ্ছে এই পরিমাণ 2013-তে 2008-এ। আমি এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি যদি লেজেন্ড দিয়ে সিভিরিটি বসাবো, না এটা বসাবো না, রিপোর্ট এটা আমরা এইভাবে আমরা একটা সিভিরিটি অনুযায়ী বলতে পারি যে যা 2020-এ 2000 আবার একটু বড় করি, 2000-এর পরে সিভিরিটি বেড়ে গেছে, ঠিক আছে, সিভিয়ার ফ্লাড হচ্ছে। এইটা একটা গেল, ঠিক আছে, সেভ করা হয় নাই, আচ্ছা পরে করবো না। এরপরে আমাদের কিন্তু এটাও হয়ে গেছে কাজ। এরপর হচ্ছে কাউন্ট অফ ইভেন্ট। এতক্ষণ আমরা সিভিয়ারিটি আর ইয়ার নিয়ে কাজ করছি, আমরা এখন একটু অন্য ভেরিয়েবলে কাজ করি, অন্য ভেরিয়েবল নিয়ে কাজ করি। সেটা কিরকম, যে আমাদের তো স্টেট আছে, স্টেট অনুযায়ী কয়টা করে ইভেন্ট হয়েছে, মানে আমরা বলি না যে ফেনীতে এতগুলো ইভেন্ট হয়েছে, কুমিল্লা এতবার বন্যা হয়েছে, খুলনায় বরিশালে এতবার বন্যা হয়েছে। তো ধরেন আমি 10 বছরের যদি কাউন্ট করি, 10 বছরের হিসাবে আপনার বরিশালে টোটাল কতগুলো বন্যা হয়েছে, ঠিক আছে, মানে বন্যার ইভেন্ট ধরেন বন্যা শুরু হলো, বন্যা থেমে গেল, তাহলে একটা ইভেন্ট। আবার ধরেন পরের বছর আবার বন্যা হইলো, আবার থেমে গেল, আরেকটা ইভেন্ট। বা এমন হতে পারে যে একই বছরে 2বার বন্যা হলো গ্যাপ দিয়ে, 2টা ইভেন্ট। এইভাবে যদি মনে করেন আমি আমার জেলা অনুযায়ী যদি করতে চাই, করা যায়। কিন্তু এখন আমার কাছে ডেটা আছে স্টেট অনুযায়ী। তো আমি যদি একটু এখানে দিকে তাকাই যে স্টেটটা কোথায় আছে, এই যে স্টেট, এই স্টেটে আমরা দেখতে পাচ্ছি এখানে মধ্যে আন্দামান নিকোবর, আসাম, বিহার, চণ্ডীগড়, গুজরাট, ঝাড়খণ্ড, কেরালা অনেকগুলো আছে, নিউ দিল্লি অনেকগুলো আছে। আমরা স্টেটের সাপেক্ষে যেই কাজটা করব যে ইভেন্টগুলো কাউন্ট করি। তো আমি নাম্বার অফ ইভেন্টস এক্স এক্সিসে রেখে ওয়াই এক্সিসে স্টেটটা রাখতেছি, রেখে আমি দেখি যে আসলে কি দেখায়। সো আমি ধরেন এটা কপি করলাম, পেস্ট করলাম। আমরা এটাকে হচ্ছে ক্লাস্টার্ড বার চার্ট একটু ঘুরায় করি। ঘুরায় যদি করতে চাই আমরা যেটা করব যে এক্স হচ্ছে নাম্বার অফ ইভেন্টস, তাহলে আমি নাম্বার অফ ইভেন্টস হচ্ছে এখানে দিলাম, আর ওয়াইতে বসাচ্ছি আমাদের স্টেট। স্টেট কোথায়, স্টেট। আচ্ছা, এখন আমি যদি এটাকে বড় করি কি পাচ্ছি, আমি দেখলাম যে টোটাল গত 100 বছরে কেরালায় সবচেয়ে বেশি হয়েছে, 173টা বন্যা। তারপরে আদার স্টেটস কম্বাইন, মহারাষ্ট্রতে হয়েছে 89টা, হিমাচল প্রদেশে হচ্ছে 77টা। তাহলে আমি কিন্তু এখানের মধ্যে টোটালটা পেয়ে যাচ্ছি। এখন ধরেন আপনি বের করতে চাচ্ছেন যে আপনার রিপোর্টের মধ্যে কথার কথা যে সবচেয়ে বেশি বন্যা হয়েছে এরকম প্রথম 10টা আপনি বের করতে চাচ্ছেন। তার মানে আপনি ফিল্টারের আপনি কাইন্ড অফ একটা ফিল্টার ইউজ করতে চাচ্ছেন। আপনি সব চাচ্ছেন না এই জায়গার মধ্যে, নিচেগুলো দরকার নেই, আপনি চাচ্ছেন যে প্রথম 10টা আপনি দেখাবেন। কি করতে হবে, আমি করব কি, এটা ক্লিক থাকা অবস্থায়, এই জায়গায় ক্লিক রাখা অবস্থায় আমি দেখব ফিল্টারসের একটা ঘর আছে, এখানে 2টা ফিচার আছে, একটা কাউন্ট অফ ইভেন্টস, একটা স্টেট। আমি করব কি যে আমার টপ 10টা স্টেট লাগবে, আমি এখানে এটাকে এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করে দেখলাম যে এখানে কিন্তু আমি সার্চ করে আলাদা আলাদা কলাম চুজ করতে পারি। যেমন যদি বিহার চুজ করি শুধু বিহারটা দেখাবে, আমি যদি গুজরাট চুজ করি গুজরাট দেখাবে, আমি যদি 3-4টা একসাথে নেই তাহলে ওই 3-4টা দেখাবে। এখানে এটা কিন্তু খুবই ডাইনামিক, আমি ক্লিক করলে সাথে সাথে ওই পার্টটা চলে আসছে। আমি সবগুলোকে আনচেক করে দিলাম, দিয়ে আমি এখানের মধ্যে ফিল্টার টাইপে ক্লিক করলে দেখব 3টা অপশন আছে, বেসিক ফিল্টার, অ্যাডভান্স ফিল্টার, টপ এন। এন মানে এন সংখ্যক, কতটুকু চাচ্ছি আমি।
আমি টপ এনে গিয়ে বললাম যে আমার প্রথম 10টা স্টেটের নাম বলো। এখন প্রশ্ন আসবে যে আমি কার সাপেক্ষে করব। আমি বললো যে আমার যতগুলো ইভেন্ট হয়েছে ইভেন্টের সাপেক্ষে। তাহলে এইখানে যে ফিল্ড আছে এই ফিল্ডটা আমি ইভেন্ট দিয়ে ফিল আপ করবো এবং আমি অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করব। ক্লিক করলে হবে কি আমাকে শুধুমাত্র 10টা ভ্যালু দেখাবে, এর বেশি না। দেখেন আমি যদি এটাকে লম্বা করি নিচে কিন্তু আর নাই, নিচে দেয় 1 2 3 4 5 6 7 8 9 10, 10টাই দেখাচ্ছে। আমি যদি বড় করি তাহলে আমি ঠিক প্রথম 10টাই পাচ্ছি। এখানে আমি মাউস হোভার করলে আমি ভ্যালুগুলো পাচ্ছি। চাইলে ভ্যালুগুলো আলাদা করে লেখাও যায়, ওটা হচ্ছে আমরা যখন আলাদাভাবে ইয়া করব, মানে লাস্টের দিকে আমরা এই কাজটা করি আর কি। দেখেন তাহলে এইটা আমরা করলাম। এখন যেটা হচ্ছে যে এইটা আমার শেষ। এরপরে কি হচ্ছে যে কাউন্ট অফ ইভেন্টস বেসড অন ফ্লাড কজ। যে অনেক সময় আমরা দেখি না যে আমার বিভিন্ন কারণে ফ্লাডগুলো হচ্ছে। আমি যদি কজের দিকে তাকাই, যে এখানে কজ কি কি আছে, আমি এখানে অনেকগুলো ছিল, আমি এগুলোকে সব শর্ট করে নিয়ে আসছি। ক্লাউড বার্স্ট মানে মেঘ, হয়তো মেঘ পুঞ্জীভূত ছিল, ওইখান থেকে বাস্ট হয়েছে, বৃষ্টি একসাথে পড়ছে। কোস্টাল এরিয়া থেকেও হইতে পারে, বিভিন্ন ড্যামস ভেঙে গেছে বা ব্রেক হয়েছে। ফ্লাশ ফ্লাড হইতে পারে, যে হঠাৎ করে ড্যাম ছেড়ে দিছে, বা কয়দিন আগে ইন্ডিয়া যে কাজটা করছে আর কি। ফ্লাড বাই রিভার মানে নদীর পানি উপচায় পড়ছে, সেখান থেকে ফ্লাড হয়েছে, অথবা হেভি রেঞ্জ। তা আমার কাছে কিন্তু এখানে 6টা টাইপ আছে। আমি এক কাজ করি, এই 6টা টাইপের এগেনস্টে, আবার বলি 6টা টাইপের এগেনস্টে আমার টোটাল ইভেন্ট কতগুলো হয়েছে সেটা বের করতে চাচ্ছি। তাহলে আমি করব কি, এক্স এক্সিসে আমি আমাদের যে ক্যাটাগরিক্যাল, এগুলো কিন্তু সব ক্যাটাগরিক্যাল ভ্যালু, যে নামগুলো বললাম, এক্স এক্সিসে ক্যাটাগরিক্যাল ভ্যালু রাখবো, ওয়াইতে রাখবো নাম্বার অফ ইভেন্টস। তো আমি আবার গেলাম এখানের মধ্যে গিয়ে আমি করলাম কি, এইটারই ধরেন আমি এখানের মধ্যে, আচ্ছা আমি আরেকটা নতুন পেজে যাই। আমি এখানের মধ্যে এটাকে কপি করলাম, নতুন পেজে গিয়ে পেস্ট করলাম খুব সহজেই। আমি করব কি যে কজ হচ্ছে এক্সে রাখবো। আচ্ছা ঠিক আছে, আমি কজ, দেখেন এগুলো হচ্ছে আপনাকে আমি আগে থেকে রেডি করে আপনাকে দেখাচ্ছি, তাতেই কত সময় লাগে, কিন্তু এটা থিঙ্কিং করে বের করাটাও অনেক সময় একটা ব্যাপার আসলে। কোথায় রাখছি এটা, এই যে মেইন কজ। আর ওয়াইতে কি ছিল আমার, আবার একটু দেখি তো, নাম্বার অফ ইভেন্টস। আচ্ছা নাম্বার অফ ইভেন্টস, ওকে। এটা হচ্ছে আমি এইভাবে করি, এটা নাম্বার অফ কজ না, উল্টা করছি। হ্যাঁ এবার ঠিক আছে, আমি উল্টা লিখছিলাম। এক্স এ হচ্ছে মেইন কজ। এখন ধরেন আমি একটু দেখি কি ঘটনা ঘটছে। আমার তো 6টাই, তাই না, 6টা টাইপে আছে। একটু বড় করি, এক্স এক্সিসে 6টা টাইপ দেওয়া আছে। এখন আমি দেখলাম যে নাম্বার অফ ইভেন্টসের উপর যদি বেস করি, কাউন্ট অফ ইভেন্টস, হেভি রেঞ্জ হচ্ছে সবচেয়ে বেশি, অ্যারাউন্ড 495টা। কোস্টালে হচ্ছে তারপরে 123টা। দেখেন আমার র ডেটা বা মডিফাইড ডেটা থাকার আনার পরেও কিন্তু আমি শুধুমাত্র এই এক্সেলের এই ভ্যালু দেখে কিন্তু আমি কিছু ধরতে পারবো না। কিন্তু যখনই আমি এটাকে এরকম একটা শেপে নিয়ে আসছি, তখন কিন্তু আমার জন্য অনেক ইজি হয়ে গেছে জিনিসটা বোঝা। আমার কোম্পানির স্টেক হোল্ডার, আমার কোম্পানির সিনিয়র ম্যানেজমেন্ট, তারা কিন্তু এটাই দেখতে চায়, তারা আলটিমেট আউটকামটা দেখতে চায়। তারা কিন্তু কিভাবে করছেন সেটা দেখতে চায় না, আপনার ঘন্টার পর ঘন্টার ডেটা প্রসেসিংয়ের যেই কষ্ট, যে কীভাবে করছেন এগুলোকেই দেখতে চাবে না। ওরা চাবে যে আমাকে আউটকাম দেখাও। তারা শুধুমাত্র এই ফিগারগুলো দেখতে চায় এবং ওটার উপর বেস করে তারা হায়ার ম্যানেজমেন্ট ডিসিশন নেয়। সো অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট অথবা অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট, জাস্ট সিম্পল আপনি যদি অ্যানালিস্টই বলেন, আপনি এই ধরনের রিসার্চের ক্ষেত্রে হোক বা জবের ক্ষেত্রে হোক, হোয়াট ইউ নিড টু ডু ইজ টু মেক ডেটা visible in such a way that the higher management can understand the whole picture, whole scenario at a glance. আপনার কাজ হচ্ছে আপনার হায়ার ম্যানেজমেন্টকে এরকম সুন্দর গ্রাফিক্যালি ডিজাইন করে দেখানো, বাট এটার ভিতরে যে কত কারুকাজ আছে, এই কারুকাজ আপনার হায়ার ম্যানেজমেন্ট দেখতে চাবে না। তারা বলবে যে আমাকে রিপোর্ট দাও, তাতে রিপোর্ট লাগবে। তা আপনাকে হচ্ছে এই জিনিসটা বারবার প্র্যাকটিস করতে হয়, বা আপনাকে বুঝতে হয় যে আসলে আমি কেন কাজটা করতেছি, কেন কোথায় কোন ধরনের ভ্যালুগুলো বসাচ্ছি, কোন লজিকের সাপেক্ষে বসাচ্ছি, কিভাবে গ্রাফটা করতেছি, আমার গ্রাফটা কিভাবে আমি চার্ট বা গ্রাফটা সাজালে সেটা বেশি ভিজিবল হবে, মানে বেশি আন্ডারস্ট্যান্ডেবল হবে।
এইগুলো আপনি যত যত এফিশিয়েন্ট ওয়েতে, যত দ্রুত আপনি ডিসিশন নিতে পারবেন, আপনি একজন তত ভালো অ্যানালিস্ট। একজন অ্যানালিস্ট তখনই একজন ভালো অ্যানালিস্ট হয় যখন এই জিনিসগুলো সে চট করে ধরতে পারবে এবং ডেটার প্রসেসিং থেকে শুরু করে ভিজুয়ালাইজের কাজটা যেভাবে দ্রুত ইফেক্টিভ ওয়েতে করতে পারবে। এই জিনিসটা হাতে আনতে গেলে বা আপনার এক্সপার্টাইজ আনতে গেলে আপনাকে অন্তত আমি বলবো, যারা কিনা আমাদের এখানে স্টুডেন্ট আছে বা যারা বাইরের যারা আছে, আপনি যদি এই ধরনের জিনিসগুলোকে অ্যানালাইসিস শিখতে চান বা যদি আপনি এক্সপার্ট হতে চান, এরকম আমি এখানের মধ্যে কয়েকটা পেজ দেখায় আমি যদি একটা ফুল প্রজেক্টও যদি বলি, যা যা ডেটা আছে সব ডেটাগুলোর উপর বেস করে যদি করি, এটা যদি একটা ফুল প্রজেক্ট হিসেবে চিন্তা করি, এরকম অন্তত 10টা প্রজেক্টের পোর্টফোলিও আপনার মিনিমাম দাঁড় করাতে হবে। তখন গিয়ে আপনি একটা জায়গায় গিয়ে এক্সপার্ট হবেন। এক্সপার্ট তো আপনি একদিনে হবেন না, আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে, যে বিভিন্নভাবে হচ্ছে আপনাকে ট্রায়াল এন্ড এরর দেখতে হবে। আমি আপনাকে রেডিমেড জাস্ট মুখে বলতেছে বোঝাচ্ছি, আপনাকে মনে হয় যে আমি এটা মানে 2 মিনিটের মধ্যে বের করছি? আমাকে তোকে চিন্তা করতে হয়েছে, চিন্তা করে বের করতে হয়েছে যে আমি কিভাবে দেখাইলে আমি আমার স্টুডেন্টকে বুঝাতে পারবো যে কোনটার উপর কোনটা ঘটতেছে, এবং এই কোশ্চেনগুলো কিন্তু আমাকে চিন্তা করে বের করতে হয়েছে। আপনি যত দ্রুত চিন্তা করে আপনি আপনার প্রবলেমটা সলভ করে ওইভাবে ভিজুয়ালাইজ করে আপনার কোম্পানিকে দেখাতে পারবেন, তত ভালো ডেটা অ্যানালিস্ট আপনি, তত ভালো বিআই অ্যানালিস্ট আপনি, তাই না? আচ্ছা দেখেন, এখন 11:15 বেজে গেছে, ঠিক আছে? এই সব কিন্তু কভার করা যাচ্ছে না, মানে ইটস রিয়েলি ডিফিকাল্ট। মানে আমি যখন আপনাদেরকে আজকে সকালে যখন ওই কয়েকটা পিকচার দেখাইলাম যে আমরা এইভাবে করব, আমি প্রথমে দুপুরে চিন্তা করতেছি, আমি দুপুরে লাঞ্চ করতে চিন্তা করতেছি যে আমি যে তাদেরকে বলে ফেললাম কথাটা, আমার এটা মানে ট্রান্সফর্ম করতে আমার লাগছে 6-7 ঘন্টা, আমার পুরো গ্রাফ রেডি করে মানে অ্যাটলিস্ট এগুলোভাবে প্রত্যেকটা ধরে ধরে করতে লাগছে আমার প্রায় 2 থেকে 3 ঘন্টা। আমি কেমনে 1.5 ঘন্টায় দেখাবো? সো তারপর সাহস করলাম যে না, তারপর আমি বলি, আমি চেষ্টা করব যে একটু সহজ করে বোঝানোর বা সহজ করে দেখানোর। এই জন্য আমি দেখছেন আমি কিন্তু আগে থেকে এগুলো রেডি করে রাখছি, কারণ আমি জাস্ট এগুলো ধরে ধরে আপনাকে দেখাবো। এত ডিটেলসে যাওয়ার মতো মানে মানে আপনি নিজে বুঝতেছেন, আমি কিন্তু এখানে আপনাকে এই যে এখন বাজে কয়টা 11:15, প্রায় আমি 1.5 ঘন্টা ধরে কথা বলতেছি। এই 1.5 ঘন্টার মধ্যে একটা ফালতু আলাপ আমি আপনার সাথে করি নাই, কোনো খাজুর আলাপ করি নাই, কাজের কথাই বলছি, তাই আমি শেষ করতে পারতেছি না। আচ্ছা, আমি এখন কাউন্ট অফ ইভেন্টস বা স্টেট বের করছি না, কোথায়? এইটা। ওকে, আমরা এবার যাই হচ্ছে পরেরটা, এটা হচ্ছে কাউন্ট অফ ইভেন্টস বাই মেইন কজ, মানে কোন 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 আসলে রিজনগুলো আছে এবং তার সাপেক্ষে ইভেন্টস কত। আমি একটা কাজ করি, আমি আপনাকে এইটা এখানের মধ্যে রেখে দিয়ে আমি এরপরেরটা চলে যাই। সেটা হচ্ছে এরকম যে কাউন্ট অফ ইভেন্টস বেসড অন ফ্লাড, আমি দেখলাম ইয়ার অফ ইভেন্টস বেসড অন রিভার সিস্টেম। এখন রিভার সিস্টেম মানে কোন কোন নদী থেকে আমার আসলে মানে কোন কোন ইভেন্টগুলো, কয়টা করে ইভেন্ট হয়েছে, এটা একটু আমি বোঝার চেষ্টা করি। তার মানে আমি কি করব যে এক্স এক্সিসে ওয়াই বসাবো, ওয়াইতে ওয়াই এক্সিস রিভার্স বসাবো। ওকে ফাইন, কপি পেস্ট করলাম। এখানে আমি এখানে ক্লিক থাকা অবস্থায় এক্সটাকে বাদ দিয়ে আমি এই জায়গার মধ্যে ইয়ারকে বসাইলাম, আর ওয়াইকে বাদ দিয়ে আমি এখানের মধ্যে নাম্বার অফ ইভেন্টসকে নিলাম। না, ভুল করছি, সরি, রিভার্সকে নিতে হবে, রিভার, না 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 না, আচ্ছা আমি তো এটা ইয়ার কেন বললাম, এটা তো ইয়ার না, ভুল বলছি। এটা হবে অ্যাকচুয়ালি হচ্ছে আমার নাম্বার অফ ইভেন্টস। আচ্ছা, এবার নাম্বার অফ ইভেন্টস আমি যদি বড় করি, আমি দেখলাম যে ব্রহ্মপুত্র নদী থেকে সবচেয়ে বেশি বন্যা হয়েছে, প্রায় 330টা। তারপর দিব্রু, তারপর সনসারী, তারপর সরস্বতী, তারপর হচ্ছে সিতারু, তারপর কোশি, তারপর সায়ারু। এগুলো হচ্ছে আমার নদীর নাম। এই নদীর এগেনস্টে আমি নাম্বার অফ ইভেন্টসগুলো এখানে বের করছি। এখন ধরেন আপনি বললেন যে আচ্ছা আমি নাম্বার অফ ইভেন্টস দেখতে চাচ্ছি না, আমি লেটস সে সিভিয়ারিটি দেখতে চাচ্ছি। তো আমি এখানে এটা বাদ দিয়ে আমি সিভিয়ারিটিটাকে অ্যাড করি, তাও কিন্তু মোটামুটি একই, কাউন্ট অফ সিভিয়ারিটি আসলে ওইভাবেই কাছাকাছি আমার ভ্যালু দাঁড়াচ্ছে। আচ্ছা, অন্যভাবে একটু চিন্তা করি, সেটা হচ্ছে আমি এক্সিসে যদি ওয়াই বসাই, না ওয়াই বসাতে হচ্ছে না, একটু চিন্তা করে দেখি যে আমি এখানের মধ্যে মেইন কজ
কজ। আচ্ছা এইটা ডিউরেশন দেখি। duration। আচ্ছা এখানে আমি যেটা দেখতে পেলাম, আমি যদি ডিউরেশনটা বসাই তাহলে রিভার্স সিস্টেমের এগেনস্টে আমি বলতে পারি যে টোটাল যে ডিউরেশন, ঠিক আছে, এর মধ্যে টোটাল কাউন্ট হচ্ছে যে মানে যতবার হয়েছে আর কি সেটা আমি কাউন্ট করতেছি। ধরেন আমি বললাম যে প্রত্যেকটা এক একটা ডিউরেশনকে যদি কাউন্ট করি তাহলে সবচেয়ে বেশি হচ্ছে 93 বার ব্রহ্মপুত্র নদী থেকে আসছে বন্যাটা। আচ্ছা এইটা একটা গেল, ঠিক আছে। এবার আমরা পরেরটা আসি। ইয়ার ওয়াইজ ডিউরেশন। আচ্ছা এটা তো আমি অলরেডি দেখছি, ডিউরেশন আমি দেখছি না, হ্যাঁ দেখছি তো। ডেথ, আমরা এবার একটু অন্য ভেরিয়েবলে যাই, ঠিক আছে। ডেথ বা ফ্যাটালিটি, আমাদের কলাম হচ্ছে ফ্যাটালিটি। স্টেট ওয়াইজ ফ্যাটালিটি কত? এবার আমরা একটু ফ্যাটালিটি, ইনজুর্ড এবং ডিসপ্লেসগুলোকে একটু চেক করি। এবার আমরা একটা কাজ করি, আমি এটাকে কপি করে পেস্ট করি, নিচে নিয়ে আসি। আমি চাচ্ছি যে আমার 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 অ্যানালাইসিসের পার্টটা, আমার অ্যানালাইসিসের ইয়েটা হচ্ছে, টপিকটা হচ্ছে বা ইস্যুটা হচ্ছে এরকম, কোন স্টেটে কতজন মানুষ মারা গেছে সেটা আমি ভিজুয়ালাইজ করব। তা আমার স্টেট অনুযায়ী ভিজুয়ালাইজ করতে হবে। ওকে ফাইন, আমি করলাম কি, এখানে এক্স এক্সিসে মেইন কজ না দিয়ে আমি চলে গেলাম, মেইন কজ ছিল স্টেটে চলে গেলাম। আচ্ছা আমি এবার স্টেটে যাই, আর কাউন্ট অফ ইভেন্টস না দিয়ে আমি হচ্ছে এখানের মধ্যে হিউম্যান ফ্যাটালিটিটাকে আমি এখানে বসাই। আচ্ছা এখন আমি এটা বড় করি। এখন কি দাঁড়াচ্ছে যে কাউন্ট অফ হিউম্যান ফ্যাটালিটি, কতগুলো হিউম্যান ফ্যাটালিটি হয়েছে টোটাল। আমি যদি কাউন্ট না লিখে যদি আমি এখানের মধ্যে সাম দেই, সাম হচ্ছে বেটার। না 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 সরি, সাম না, কাউন্টই ঠিক আছে। আমি যদি একটু এখানে যাই তাহলে ফ্যাটালিটি একটু চেক করি। নয় 9000 পর্যন্ত আছে। ওকে কাউন্ট অফ ফ্যাটালিটি আচ্ছা এখানে হচ্ছে আমার ফ্যাটালিটির সামেশন বের করে ওটার পার্সেন্টেজটা করলে বেটার হয়। তো আমি একটা কাজ করি, শো ভ্যালুস ইজ পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল। এইটা পার্সেন্টেজটা গ্র্যান্ড টোটাল বের করলে আমার জন্য সুবিধাটা হবে কি, টোটাল যত মানুষ মারা গেছে তাদের মধ্যে কেরালাতে হচ্ছে 43%, 43.36% মানুষ মারা গেছে। তারপর হচ্ছে আপনার আদার্স, তারপর হচ্ছে মহারাষ্ট্র, তারপর হিমাচল প্রদেশ, তারপর আসাম। মানে আমি আমার টোটাল যেই হিউম্যান ফ্যাটালিটি, এটাকে আমি এখানের মধ্যে ক্লিক করে দেখবেন অনেকগুলো অপশন আছে। এর মধ্যে আমি করলাম কি, শো ভ্যালু এজ পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল। তো আমি হচ্ছে আমার টোটাল পার্সেন্টেজের, আমি টোটাল গ্র্যান্ডের আমি পার্সেন্টেজটা এখানের মধ্যে বের করছি। এইটা একটা পার্ট গেল। আচ্ছা এরপরেও কি, তারপর হচ্ছে ইনজুরি, সেম জিনিস। এবার আমি ইনজুরি বের করবো স্টেটের সাপেক্ষে, সেম স্টেটের সাপেক্ষে। তো আমি এখানের মধ্যে জাস্ট আমি কপি করলাম, আবার আমি পেস্ট করে বললাম আমার সবই ঠিক আছে এই জায়গার মধ্যে। আমি জাস্ট এখানে ওয়াইতে আপনার হিউম্যান ফ্যাটালিটি না দিয়ে আমি হিউম্যান ইনজিওরটা বসাই, বসিয়ে আমি এটার পার্সেন্টেজ বাই করি। এবার আমি দেখলাম যে যারা কিনা ইনজিওর্ড হয়েছে, টোটালের মধ্যে কেরালাতে 25% ইনজিওর্ড হয়েছে, বাকিটা হচ্ছে অন্যান্য স্টেটে এভাবে পার্সেন্টেজ আকারে গেছে। আচ্ছা এটা অবশ্য বলতে গেলে একই রকমই, মানে যেহেতু আমি শুধুমাত্র স্টেটের সাপেক্ষে বলতেছি এই জন্য শেপটা আসলে মূলত দেখতে একই রকমই হচ্ছে। আমি আরেকটা পেজে যাই। এবার আমি হচ্ছে কজের সাপেক্ষে যদি বলি যে কোন রিজনে ডেথ হয়েছে, ডেথের সংখ্যাটা রিজন ওয়াইজ কজ অনুযায়ী। সো আমি একটা কাজ করে বললাম যে আমি এখানের মধ্যে ক্লিক করে এটাকে কপি করে এখানে পেস্ট করে নিয়ে আসলাম, এনে বললাম যে আমার স্টেটের পরিবর্তে আমি এক্স এক্সিসে ধরেন আমি এটা এইভাবে সাজাচ্ছি, এইভাবে হলে জিনিসটা দেখা সুন্দর হয় আর কি। আচ্ছা আমি এবার বললাম যে আচ্ছা আমি এবার ওয়াইতে স্টেট না রেখে আমি ওয়াইতে রাখলাম আমাদের মেইন কজ।
আর এখানে হচ্ছে আমি আমার টোটাল যে ফ্যাটালিটি, হিউম্যান ফ্যাটালিটি কাউন্ট এখানের মধ্যে করি। আচ্ছা, 495, 123, এটা তো আসলে কাউন্ট অফ হিউম্যান ফ্যাটালিটি হচ্ছে না, আমি এটা হচ্ছে পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটালে নিয়ে যাই। তো টোটালের আপনার এখানের মধ্যে 72% হচ্ছে হেভি রেঞ্জ থেকে আসছে, মানে ফ্যাটালিটি। হেভি রেঞ্জ থেকে যে বন্যাটা আসছে সেই বন্যায় বেশিরভাগ মানুষ মারা গেছে। দেখেন কোথায় সেই মানে আমার মেইন কজ আর কোথায় হচ্ছে সেই ফ্যাটালিটি। মানে আমি আমার পুরো ডেটা সেটের মধ্যে ক্যাটাগরিক্যাল এবং নিউমেরিক্যাল ভেরিয়েবলগুলো বিভিন্নভাবে আমি তাদের সাথে কানেক্ট করতে পারছি, বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারছি। এখন যখন যেটা দরকার, এমন না যে আমি আমার মন গড়াভাবে করতেছি, ইট ডেফিনেটলি দেয়ার শুড বি এ রিজন বিহাইন্ড দিস, দেয়ার শুড বি আ লজিক বিহাইন্ড দিস। এমন না যে আমি আমার ইচ্ছা হলো তাই মন গড়া আমি সাজাইলাম। আমি সাজাইছি এই কারণে, আপনাদেরকে জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য, যে আমরা চাইলে অনেকভাবে সেটাকে তৈরি করতে পারি। বাট ফাইনালি জিনিসটা আমার ফাইনাল আসলে মেইন কলটা কোত্থেকে আসতেছে, আমার অফিসের সিনিয়র ম্যানেজমেন্ট বা যে কিনা আমার বস, তার কলই কিন্তু ফাইনাল। সে যখনই বলবে যে আমার এইভাবে লাগবে, ওইভাবে আমাকে বের করতে হবে। সো আমরা এই জিনিসগুলো দেখলাম। তবে এখন কথা হচ্ছে কি, সব একই টাইপের না হয়েও আমরা এটাকে হচ্ছে অন্য টাইপের আমরা রাখতে পারি। সেটা কিরকম, ধরেন আমি পার্সেন্টেজে গেলাম, সরি পাই চার্টে গেলাম। এখন পাই চার্টে যেটা হচ্ছে, আমার সেম ডেটা এই জায়গায় বসেছি, বাট আমি এটা দেখাচ্ছি পাই চার্ট অনুসারে, যে আমার হেভি রেন মেইন কজ এবং এটার পার্সেন্টেজ অনুসারে এখানের মধ্যে সাজানো আছে। তাহলে এইটাও আমার এক ধরনের ভিজুয়াল। এখন ইটস আপ টু ইউ, আপনি কেমনে দেখাবেন, যেমনি দেখালে আপনার জন্য সুবিধা হবে সেভাবে দেখাবেন। এটা একটা গেল। এখন ধরেন আমি আরেকটা ডিফারেন্ট টাইপের জিনিস, একটা গ্রাফ দেখাই, যেহেতু আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি, সব দেখানো সম্ভব হচ্ছে না। আমরা চাচ্ছি হচ্ছে একটা ম্যাট্রিক্স এখানের মধ্যে সাজাবো, মানে হচ্ছে আমরা একটা ম্যাট্রিক্স টেবিল তৈরি করব। তো ম্যাট্রিক্স টেবিলটা আসলে দেখতে কিরকম হয়, আমি তৈরি করার পর আপনাকে আমি দেখাই। আমি এখানের মধ্যে একটা ম্যাট্রিক্স টেবিল তৈরি করলাম, নিয়ে আসলাম। এখানে রো অনুযায়ী আমি বসাচ্ছি স্টেট, কলাম হচ্ছে কজ, আর এদিকে হচ্ছে টোটাল ডেথ। আচ্ছা, আমি একটা কাজ করি, আমার এখানের মধ্যে একটা কলাম এখানে অ্যাড করা হয় না, এটা আমি ম্যানুয়ালি অ্যাড করি, নাহলে হবে না। নতুন মেজারে গিয়ে আমি এখানে মনে হয় আমি আপনাদেরকে দিয়েছিলাম নিচে টোটাল ডেথের, ওটা আমি একটু এখানের মধ্যে বের করি, টোটাল এফেক্ট টোটাল ডেথ, এইটা আমি একটু এখানের মধ্যে, আচ্ছা এটা এভাবে আসতেছে না, টোটাল ডেথ। ওকে, আমার টোটাল ডেথটা আমি কোন ইকুয়েশন থেকে নিলাম, আমি নিয়েছি হচ্ছে হিউম্যান ফ্যাটালিটি সাম। আচ্ছা, এখানে আমরা কি করতেছি, সাম নিচ্ছি, নিয়ে আমরা হিউম্যান ফ্যাটালিটি যেটা, এটা আমি চুজ করলাম। তাহলে কি হবে, আমি আমার টোটাল যোগফলটা একটা সিঙ্গেল ইন্টিজার একটা ভ্যালুতে, মানে একটা সিঙ্গেল স্পেসিফিক ভ্যালুতে আমি নিয়ে আসতে পারবো। যদি আমি এটা রান করি, তাহলে আপনি দেখবেন যে এইখানে নিচে টোটাল ডেথ, পাশে একটা ক্যালকুলেটর সাইন দেখা যাচ্ছে। এইটা বেসিক্যালি হচ্ছে আমার টোটাল নাম্বারসটা আমাকে এখানে চলে আসতেছে, টোটাল নাম্বারসটা দেখাচ্ছে। এখন আমি একটা কাজ করি, সেটা হচ্ছে কি, রোতে আমি বসাচ্ছি হচ্ছে স্টেট, আর কলামে হচ্ছে কজ। রোতে হচ্ছে স্টেট, কলামে হচ্ছে মেইন কজ। আর ভ্যালু আমি কার, মানে কোন ভ্যালুগুলো কাউন্ট করব, আমি টোটাল ডেথটাকে এখানে রাখলাম। এখন এইটা করার ফলে কি হয়েছে, আমার ম্যাট্রিক্সটা কি দাঁড়াচ্ছে সেটা একটু দেখাই আপনাকে। আমি এখানে রো বরাবর, আমি আবারও বলি যে রো বরাবর স্টেট রাখছি, তাহলে মানে এইদিকে হচ্ছে স্টেটের নাম, আর এইদিকে হচ্ছে আমাদের কলামের নাম। এখন দেখেন ব্রেকডাউনটা কত ইন ডিটেলসে আমরা এখানে পাচ্ছি, এটা একটু আমরা একটু বোঝার চেষ্টা করি। আমি যদি বলি যে আসামে কোস্টাল দ্বারা আক্রান্ত হয়ে মারা গেছে কয়জন, 630 জন, আপনি আলাদাভাবে বের করতে পারতেন, এটা সম্ভব ছিল না। এইটা হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটা আমরা কি করছি, আমরা আমাদের দুইটা ভেরিয়েবল নিলাম, ধরেন আমি বললাম এ বি সি, এখানে বললাম এক্স ওয়াই জেড, আর আমি ধরেন আমি এখানে আমি কিছু কাউন্ট রাখলাম, লাইক ধরেন আমি বললাম যে 5 2 1 3 7 5 4 এরকম। এই নাম্বারটা আমি আসলো কিভাবে, ধরেন আমার কাছে কলামটা ছিল এরকম দেখতে, এটা হচ্ছে একটা ভেরিয়েবল 1,
এটা ভেরিয়েবল 2, এটা হচ্ছে ভেরিয়েবল 3। এখন একটা সার্টেন ভেরিয়েবলের ভ্যালু যখন a হসে, তখন x এর যখন ভ্যালু দেওয়া থাকবে আরেকটা ভেরিয়েবল, তখন সেটা ভ্যালু হচ্ছে 5। আরেকটা সার্টেন ভেরিয়েবল ধরেন a আছে, এটার ভেরিয়েবল যদি y থাকে তাহলে সেক্ষেত্রে এটার ভ্যালু হচ্ছে 2। এখন এই কলাম ফরম্যাটটা কিন্তু আমার দেওয়া আছে টেবিলের মধ্যে, আমি করছি কি এটাকে আমি ম্যাট্রিক্স ফরম্যাটে নিয়ে আসছি। এবার আমার টোটাল ভ্যালুটা কাউন্ট আকার এখানে চলে আসছে। এইটা আমার জন্য ইজি হয়ে গেছে কি বের করতে, যে আমি এখন বলতে পারবো যে কোন একটা স্টেটের মানে স্টেটের উপর বেস করে এবং ফ্লাডের যেই কজ এটার উপর বেস করে ভিতরে কতজন মারা গেছে স্পেসিফিক ওই কেসে, এই দুইটা কেসে, সেটা ভিতর থেকে আমরা এখানে পেয়ে যাচ্ছি। সো এটা একটা ম্যাট্রিক্স ফরম্যাটে খুবই ইউজফুল একটা টাইপ, যে টাইপে আমরা ভিতরে ইন্টারনাল হিসাবটা বের করে ফেলতে পারবো। এবং টোটাল এখানের মধ্যে 61,656 জন টোটাল ডেথ। আমি যদি একটা এই টোটাল ডেথের ভ্যালুটাকে যদি আনতে চাই, ধরেন আমি এখানের মধ্যে একটা কার্ড নিলাম, এটাকে আমরা বলি কার্ড, এই কার্ডে আমার সিঙ্গেল ভ্যালুটা আসে। আমি টোটাল ডেটটা এখানের মধ্যে ক্লিক করলাম 62k, মানে অ্যারাউন্ড 62k এর মতন। এইটাকে আমি চাইলে হচ্ছে একটু এডিট করতে পারি। টোটাল ডেথ এখানে আমি হচ্ছে এটা হোল নাম্বার আনক্যাটাগরাইজড, দশমিকের পরে কয়টা ঘর আমি বললাম যে এখানের মধ্যে এইটা 60, এই যে 61.656k, যেটা কিনা অ্যাকচুয়ালি আমার উপরে যে ভ্যালুটা ছিল এখানে, এই কোথায় এটা, এইখানে এই যে 61.656, তার মানে আমার টোটালটা এইখানের মধ্যে আমি দেখতে পাচ্ছি। এইটাও আমরা রাখতে পারি আলাদাভাবে উপরে ডান দিকে বাম দিকে কর্নারে, এটা হচ্ছে কার্ড আকার আমরা সাজাই। তো দেখেন এগুলো নিয়ে কথা বলতে বলতে কত সময় চলে গেল, অলরেডি 11টা বেজে গেছে, আপনারা হয়তো বোর হয়ে যাচ্ছেন। এখন বিষয়টা হচ্ছে যে সব আসলে দেখানো সম্ভব না, তারপরও আমার যতটুকু মানে সময়ের মধ্যে চেষ্টা করছি আপনাদেরকে একটা আইডিয়া দিতে যে আমরা ডেটাটাকে ক্লিনিং কীভাবে করব, তারপর আমরা এটাকে ভিজুয়াল ট্রান্সলেট করব। সরাসরি আমি যদি আপনাদেরকে ডেটা ভিজুয়ালে চলে যেতে পারতাম তাহলে হয়তো আমার সবগুলো ভিজুয়াল এতক্ষণে দেখানো হয়ে যেত, বাট আমার আসলে টার্গেটটা ছিল এরকম যে ডেটা ভিজুয়াল তো আসলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সাথে সাথে করা যাচ্ছে। তার আগে পরে বিষয়টা কি, হোল রিজনটা আসলে কি, অ্যাকচুয়ালি এইটার পারপাসটা কি, এইটা আসলে একটু এক্সপ্লেন করানোটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটু ইম্পর্টেন্ট। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে তো যে কোনো জায়গা থেকে আপনি দেখতে পারবেন, বাট এটার পিছনের পারপাস সার্ভ করাটা আসলে ইম্পর্টেন্ট, কেন কোথায় কিভাবে আমরা ইউজ করছি। আমি আসলে আর যেতে চাচ্ছি না, এই পর্যন্তই আজকেই থাকুক, ঠিক আছে, মানে ওয়ার্কশপে এই পর্যন্তই। বাকিগুলো আপনাদের কাছে যে ফাইলটা দেওয়া আছে আপনারা ওই ফাইল দেখে কি পারবেন না, এখন আমাকে একটু বলেন তো। আপনাদের কিন্তু আমি মডিফাইড ডেটা দিয়ে দিচ্ছি, আপনি চাইলে হচ্ছে আমি পারবো, অলরেডি আপনার ম্যাপটা তৈরি করে ফেলছি আর বাকিগুলো শুরু করতে। আচ্ছা, আমি আজকে সকালে যে পিকচার দিয়েছি 6-7টা পিকচার দিচ্ছি, এটা আমার যে ফাইল থেকে আসছে, আমি ওই ফাইলটা একটু ওপেন করি আপনাকে। আমি আপনাদেরকে এই মেইন ফাইলটা দিয়ে দিব, যে ফাইলটা আমি গত 2 দিন ধরে কাজ করছি, ঘন্টার পর ঘন্টা আমার সময় গেছে, এই ফাইলটা আপনাকে আমি দিয়ে দিব। এবং আপনাদের যে কাজ হবে সেটা হচ্ছে আমি এখানে যেভাবে সাজাইছি, হ্যাঁ, এই যে যেভাবে সাজানো আছে ঠিক এইভাবে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনারা সাজাবেন। আমি দেখেন এই যে কার্ডগুলোকে উপরে সুন্দর করে সাজিয়েছি, তারপর আমি এখানের মধ্যে স্টেট ভার্সেস কজ, আমি এখানে আরেকটা এখানে ম্যাট্রিক্স ফরম্যাট, এখানে আরেকটা ম্যাট্রিক্স যেটা দিচ্ছি, এখানে পাই চার্টগুলো সাজিয়েছি। এই যে আপনি দেখেন আমার আমি যদি যা শুধুমাত্র ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি তাতেই আমার কত সময় লাগতেছে জিনিসগুলো বুঝাইতে। তারপর আমি যখন এটার উপরে আরও কিছু ঘাটাঘাটি করব, মানে এখানে ফন্ট, টাইটেল ফন্ট বা হচ্ছে ক্যাটাগরির ফন্ট, ভ্যালুগুলোর ফন্ট, এগুলো যখন সেট করবো তখন আমার আরও সময় লাগবে। তো এই জিনিসগুলো আপনাকে আমি এই ফাইলটা দিয়ে দিব, এটার মতো করে হুবহু ভিতরে কালারগুলো একটু চেঞ্জ করবেন, ফন্ট চেঞ্জ করবেন, করে আপনারা তৈরি করতে পারবেন না? এটা কি আজকে যা দেখালাম তাতে পারবেন না? জি ভাই, ট্রাই করব। কোনটা বসবে সেটা তো আপনাকে আমি দেখাই দিলাম, এক্স ওয়াই তে কোনটা বসবে ওটা দেখে দেখে এটা কপি করে পারবেন না নিজেদের মতন?
আচ্ছা, আপনারা তাহলে একটা কাজ করবেন, মানে এটা জাস্ট একটা এক্সট্রা একটা কাজ, আপনারা করতে চাইলে ভালো, করতে পারলে ভালো। আজকে কি বার? আজকে বুধবার। আগামী বুধবারের মধ্যে আপনারা এই আমাকে ইমেল, আমাদের যে academy@gmail.com, এখানে আপনারা আপনাদের এই আমার মতো কাজ সিমিলার ওয়েতে, ঠিক আছে, সিমিলার ওয়েতে যেভাবে আছে সেভাবে আপনারা হুবহু এটার কপি করে আমাদেরকে ইমেল করবেন। দেখি কে কত দ্রুত ইমেল করতে পারে, কে কত দ্রুত শেষ করতে পারেন। এখন আমরা আসি হচ্ছে লাস্টে, একদম শেষ মুহূর্তে। এতক্ষণ ধরে আমরা যা কথা বললাম, যা আলোচনা করলাম, আপনারা যেই কারণে এখানে ওয়ার্কশপটা আসছে, আমার এই 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টার এই ওয়ার্কশপ করানোর পরে আপনারা যে এক্সপেকটেশন নিয়ে আসছেন, আমি কি সেই এক্সপেকটেশন ফুলফিল করতে পারছি কি পারি না বলেন, বা আপনাদের ওপিনিয়নটা বলেন, ফিডব্যাকটা বলেন, আমি এটা শুনতে চাচ্ছি। জি ভাইয়া, সবকিছু গুড ছিল। যেরকম এক্সপেকটেশন ছিল যে শর্ট টাইমের ভিতর যে এই সমস্ত জিনিস দেখবো, বেসিক হিসেবে সবকিছু ক্লিয়ার ছিল। আর কেউ? জি ভাই, অবশ্যই এক্সপেকটেশন তো ফুলফিল হয়েছে, এবং ইভেন অনেকগুলো বিষয়কে একসাথে মাথায় নিলাম যে অ্যাকচুয়ালি এর বিহাইন্ডে যে আপনি কতটা খাটনি করেছেন এটাকেও বুঝলাম, আর আমাদেরকেও কিভাবে সামনের দিকে অ্যাপ্রোচটা কিভাবে সেট করতে হবে, এই এই যে হিউজ একটা নলেজের বিষয়টা, এটা আলটিমেট একটা ফাংশন মাথায় আসলো আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর মোস্ট ওয়েলকাম। এখন আশা করি হয়তো আপনি যদি পাওয়ার বিআই এর উপরে একটা ধরেন আপনি যদি স্কিল হতে চান, কোনটার পর কোনটা কিভাবে করতে হবে, আপনি একটা একটা আইডিয়া তো পাইছেন, একটা রোড ম্যাপ, একটা গাইডলাইন তো পাইছেন। জি ভাই, শিওর শিওর, আচ্ছা, একটা রোড ম্যাপ, একটা বিশাল রোড ম্যাপ এটা একটা। কিন্তু পাওয়ার বিআই এর বিষয়ে যে মানুষের একটা ড্র্যাগ এন্ড ড্রপ ধারণা থাকে সেটা থেকে মুক্তি। ওইটা তো আসলে মানুষজন ভুল বুঝে, মানে মানুষজনকে, মানে আমি যতই এগুলো নিয়ে চিল্লায় বলি না কেন, বিভিন্ন পোস্ট দিই, বিভিন্ন জায়গায় লেখালেখি করি, কিন্তু কি আসলে বুঝে না। মানুষজন মনে করে যে আমি, মানে অনেকে চিন্তা করে যে সাকিব ভাই আপনি হচ্ছে সহজ জিনিসটাকে একটু ইচ্ছা করে কমপ্লেক্স করতেছেন, পেঁচাচ্ছেন। ভাই আমি পেঁচাচ্ছি না, আমি বাস্তবতা বলতেছি। বাস্তবতা যখন আপনি হাত দিবেন তখন দেখবেন জিনিসটা আসলে কত টাইম কনজিউমিং ব্যাপার। ইটস নট মানে নট অ্যাবাউট ড্র্যাগ এন্ড ড্রপ, তাই না? শিবলি সাদিক ভাই আপনি কি মাত্র জয়েন করলেন নাকি আগে থেকে ছিলেন? আমি আসলে খেয়াল করতে পারি নাই। আমরা শেষ করে দিচ্ছি এর কিছুক্ষণের মধ্যেই। বাকি যদি আপনাদের কারো কোনো মতামত থাকে, কোনো ওপিনিয়ন থাকে, কোনো ফিডব্যাক থাকে, আমাকে প্লিজ বলতে পারেন। ফারুক, তারেক, নাহিয়ান সিফাত, রুমাইয়া আফরিন, সুমায়া সিথি, এনিওয়ান? ভাইয়া অ্যাসাইনমেন্টটা যেটা মানে এই কাজটা আবার প্রথম থেকে শেষ পর্যন্ত করলে আরো ক্লিয়ার হইতে পারবো। এমনি বেসিক ফ্লোটা তো বুঝতে পারছি, হুম, এটাতে কোনো সমস্যা হয়নি। আচ্ছা, ওকে। মানে এটা আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়ার আসলে কোনো টেন্ডেন্সি বা ইচ্ছা আমার ছিল না, প্রথম দিকে আমার প্ল্যান ছিল না। আমি যেহেতু শেষ করতে পারিনি, এই জন্য আপনাদেরকে বললাম যে আপনারা আমার হয়ে একটু শেষ করে দেন। আপনারা আমার হয়ে, কারণ ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব, মানে আমার মেইন ফাইলটা, আপনারা ওটার মতো করে দেখে দেখে হুবহু কপি করেন। মানে অ্যাটলিস্ট হুবহু দেখে দেখে কপি করতে গেলেও কিন্তু আপনি অনেক প্রবলেম করবেন, আপনি নিজে বুঝতেছেন। এমন না যে দেখে দেখে আপনি করলেন হয়ে গেল, আপনাকে মানে করতে গেলে আপনি তখন টের পাবেন যে একটা জিনিস দেখে দেখে হুবহু কপি করে ডিজাইন বা ড্রয়িং করতে গেলেও বা এই ড্যাশবোর্ড সাজাতে গেলেও জান বেরো যাবে। আচ্ছা, এখন হচ্ছে আপনারা অলরেডি জানেন যে আমাদের সামনে 4 তারিখ থেকে নতুন ব্যাচ আমরা শুরু করতেছি বিএ অ্যানালিস্টের, এবং ওইটা 4.5 থেকে 5 মাসের একটা কোর্স, একটা জার্নি। মূলত হচ্ছে জব সেক্টরে যখন কেউ একজন ঢুকতে চায়, তখন তার ইনিশিয়াল স্টেজে যার মোটামুটি যতটুকু তার ধারণা থাকা উচিত বিভিন্ন টুলসের উপরে, বিভিন্ন সফটওয়্যার বা বিভিন্ন নলেজের উপরে, আমরা সেগুলোকেই পুরোপুরি একটা গুছিয়ে সাজিয়ে এই বুট ক্যাম্পটা আমরা ডিজাইন করি এবং আমরা মানে করে আসতেছি এখন পর্যন্ত। সো আমরা এখানের মধ্যে এক্সেল, পাওয়ার বিআই, এসকিউএল, ডেটা ওয়্যারহাউস এগুলো লাইভে আমরা কভার করব। পাইথনের ইডি এর পার্টটা লাইভে থাকবে, তবে পাইথনের প্রি রেকর্ডেড আমরা বেসিকটা দিয়ে দিব, ওটা আমারই ক্লাস। মানে আমি আপনাদেরকে আজকে যেভাবে এক্সপ্লেন করলাম আর কি, আমার পাইথনের ক্লাসগুলো হচ্ছে ওইভাবেই আমি জিনিসগুলো বিভিন্ন ফাংশন, বিভিন্ন কাজগুলো আমি ওখানের মধ্যে এক্সাম্পল দিয়ে আমি দেখাই। সো
ওইটা থাকবে যারা কিনা আমাদের এখানে অলরেডি এনরোল করছে। আমি যতটুকু জানি আজকে সন্ধ্যা পর্যন্ত যে আমাদের 4 তারিখের নতুন ব্যাচে 6 জন পর্যন্ত এনরোল, 6 জন হয়েছে, এনরোল হয়েছে। তা আমরা আমাদের মনে হয় অফিসিয়াল একটা অ্যানাউন্সমেন্ট, মানে ব্যানার সহ অ্যানাউন্সমেন্ট আজকে রাতে বা আগামীকাল হয়তো চলে যাবে, এবং আমরা 1 সপ্তাহ পরে আর কি আমরা 4 তারিখ থেকে শুরু করব। আশা করা যায় যে আমরা বাকিরাও দ্রুত জয়েন করবেন। তো ওই কোর্সের ব্যাপারে যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। হ্যাঁ দীপ। জি ভাই, আমি তো প্রিভিয়াস বেসে ছিলাম, ওই বেস থেকে ট্রান্সফার হয়ে এখানে আসছি। তো আমার কি নিউ আবার অ্যাডমিশন নিতে হবে, নাকি জাস্ট ট্রান্সফার ফিটা দিলেই হয়ে যাবে? আপনি আপনার কথাটা বুঝিনি, আপনি 2409 এ এনরোল করছেন না? 2405 এ ছিলাম, বাট ওইখানে আমি কন্টিনিউ করতে পারিনি। 2 উইকসের পর আমি একটা ক্লাসও কন্টিনিউ করতে পারিনি, যার জন্য এখানে ট্রান্সফার হচ্ছে। তা আপনি হচ্ছে ট্রান্সফার ফি দিচ্ছেন? না, এখনো পেমেন্ট করিনি, ওটা জাস্ট পে করলেই হয়ে যাবে। হ্যাঁ ওইটা করলে হয়ে যাবে, ওইটা করলে আমাকে একটু জানায়েন বা ইমেল করে রেখেন। আমাদের এখানে মধ্যে ইমেল করে বললেন যে আপনি 2405 এ ছিলেন, আপনি এখন 2409 আসতে যাচ্ছেন, আপনি লাস্ট পেমেন্ট কত করছিলেন সেটা একটু আপনি মেইলের মধ্যে জানা রাখেন। আমরা তো আবার ক্রস চেক করবই, প্লাস আপনার ফোন এবং ইমেল আইডিটা দিয়ে রাখবেন। আর যদি আপনি ইন দ্য মিন টাইম ট্রান্সফার ফি যদি পাঠিয়ে দেন বা যদি করেন, তাহলে একটু জানাই দিবেন যে আমি এই টাকাটা পাঠাইছি এই নাম্বার থেকে, তাহলে আমরা ওটা কনফার্ম করে আপনাকে 2409 ট্রান্সফার করে দেবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে আর কোনো কোশ্চেন না থাকলে আমরা তাহলে এখানে শেষ করতে পারি। আমার ক্ষুধা লাগছে অনেক, 11:30 বেজে গেছে।